প্যানেলে রাখেন যাদেরকে। জি আমি লাইভে চলে গেছি, শুরু করতে পারি। আনোয়ার হোসেন মল্লিককে রাখেন। ভিডিওটা আর এই যে ভিডিওটা অন করো, আর এটা যে এখানে সাউন্ড মানে এটা সিস্টেমটা অন করো, দুটো অফ আছে তাহলে ঠিক আছে, ভিডিও আর সাউন্ড সিস্টেম দুটো। হ্যাঁ তাহলে কি গাজী ভাই শুরু করবে? শুরু করব? হ্যাঁ বলেন কিছু। লাইভ। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আজকের আমাদের মহান স্বাধীনতা দিবস 50তম বার্ষিকী উপলক্ষে আমাদের এই মহতী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের ঢাকা আইইবি সেন্টারের শাহাদাত হোসেন শিবলু ভাইকে পেয়েছি। উনি আমাদের এখানে আজকে আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এবং এরপরেই আমরা আমাদের একটা সেমিনার আছে, ওই সেমিনার উপলক্ষে আমাদের সাব্বির আহমেদ আইটি স্পেশালিস্ট উনি কিছু উনি ওনার পেপার উপস্থাপন করবেন। এই জন্য আমি আমাদের আইবি কাতার চ্যাপ্টারের সেক্রেটারি হাফিজ উদ্দিন ঢালি ভাইকে প্লট দিচ্ছি ওনাকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য। ধন্যবাদ। ঢালি ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ 2021 মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী। আজকে আমাদের অনুষ্ঠানকে দুটি অংশে আমরা ভাগ করেছি। একটি অংশে থাকছে স্বাধীনতা দিবসের আলোচনা অনুষ্ঠান, আরেকটি অংশে থাকবে সেমিনার ওয়ার্কশপ অন সাইবার অ্যাটাক ডিটেকশন ইন নন-লিনিয়ার বাইনারি এক্সিকিউশন প্ল্যান। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আইইবির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার সাহাদাত শিবলু। প্যানেলে উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার জালাল আহমেদ, এক্স চেয়ারম্যান আইইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার সাফিকুল আলম, এক্স চেয়ারম্যান আইইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার গাজী বদরুদ্দোজা, প্রেজেন্ট চেয়ারম্যান আইইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার কামাল, ভাইস চেয়ারম্যান প্রেজেন্ট আইইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার মনসুরুল কবির মুন্সি, এক্সিকিউটিভ কমিটি মেম্বার আইইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ভাই, এক্সিকিউটিভ কমিটির মেম্বার আইইবি কাতার চ্যাপ্টার। এখন আমি আমাদের অনুষ্ঠান প্রথম কুরআন তালাওয়াতের মাধ্যমে শুরু করব। কুরআন তালাওয়াত করার জন্য অনুরোধ করব ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মল্লিককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. মার্চ মাস আমাদের বাঙালিদের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং অনেক তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসে আমাদের অনেক সুখ এবং দুঃখ স্মৃতি জড়িত। 7ই মার্চের
ভাষণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের 7ই মার্চের ভাষণ। এই ভাষণে স্বাধীনতার সব রূপরেখা বলা আছে। যার হাতে যা আছে তা নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, এটাই ছিল আমাদের জাতির পিতার আদেশ। তার মানে 7ই মার্চেই তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপরে 17ই মার্চ জাতির জনকের জন্মদিন। এই দিনেই এই মহানায়কের জন্ম হয়েছিল, যার জন্ম না হলে এই স্বাধীন বাংলাদেশের মানচিত্র পৃথিবীর বুকে হতো কিনা সন্দেহ আছে। 2021-এর 17ই মার্চ বঙ্গবন্ধুর 101তম জন্মদিন পালিত হলো। 25শে মার্চ, এই মার্চ মাসেই গণহত্যা দিবস হয়। 1971 সালের 25শে মার্চ জেনারেল টিক্কা খানের নির্দেশে নিরীহ মানুষের উপর হত্যাযজ্ঞ চালানো হয়। রাতে অনেক নিরীহ মানুষকে হত্যা করেন। এই রাতেই হয়েছিল অপারেশন সার্চলাইট। এবং 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। 26শে মার্চ থেকে 1971 16ই ডিসেম্বর, এই 9 মাস আমাদের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করি এবং 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় দিবস, বিজয় উদযাপিত হয়। এখন আমি আমাদের প্যানেলের ইঞ্জিনিয়ার জালাল ভাইকে, জালাল আহমেদকে, এক্স চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার, স্বাধীনতা দিবস উপলক্ষে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? জি, শোনা যায়, বলেন। ওকে, আসসালামু আলাইকুম, গুড ইভিনিং, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সভাপতি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষভাবে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আইবি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু ভাইকে। সর্বপ্রথমে সালাম জানাই বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা, জীবিত ও মৃত্যু সকল মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের। সংক্ষিপ্ত সময় এতটুকুই বলবো যে দেশপ্রেম ও সততা নিয়ে জীবন বাজি রেখে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল মুক্তিযোদ্ধা সহ সকল নেতৃবৃন্দ, সকল দেশবাসী। সেখান থেকে আমাদের কিছুটা বিচ্যুতি ঘটেছে। আমাদের আজকের এদিনে শপথ হোক যে আমাদের হারানো অঙ্গীকার থেকে ফিরে এসে আমরা স্বাধীনতার মূল মন্ত্রের অঙ্গীকার বাস্তবায়িত করে সোনার বাংলা গঠন করব। সর্বশেষে সবার জন্য শুভকামনা রইল, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের এই বিশ্ব মহামারী থেকে সবাই মুক্ত হন, এজন্য একে অন্যের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার জালাল আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বার ইঞ্জিনিয়ার মনসুরুল কবির মুন্সি ভাইকে ওনার অভিজ্ঞতা থেকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম, সবাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ। আমি স্মরণ করছি আমাদের জাতির পিতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের মুক্তিযোদ্ধা যারা মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন তাদের, এবং অন্যান্য যারা এখনো জীবিত আছেন বা মারা গেছেন তাদের।
সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমি স্মরণ করছি সেই সমস্ত বীরাঙ্গনা এবং অন্যান্য শহীদ ভাইদের যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের আইবি কাতার চ্যাপ্টার এবং ঢাকা কেন্দ্রের সদস্যদের। আমি আসলে এই বিষয়টায় আজকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি আমি নেই বা ছিল না। আমি আমার দুইটা অভিজ্ঞতার কথা বলবো। সেটা হলো, আমার বয়স তখন 10 বছর বয়স, স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে। আমরা তখন থাকতাম ঢাকা শহরে। তো ঢাকা শহরে সেদিন সম্ভবত না, সেদিন 25শে মার্চ দিবাগত রাত্রে আমরা হঠাৎ করে রাত তখন ওই হয়তো মধ্যরাত্রের পরে, তখন তো 10 বছর বয়স, সেই সময় এই সমস্ত বিষয় কিছু বুঝি নাই, হঠাৎ করে গোলাগুলির আওয়াজ শুনতে পেলাম এবং গোলাগুলিটা হচ্ছে মেশিন গানের গুলির আওয়াজ, যেটা মনে হতেছিল যেন চারিদিক থেকে একসঙ্গে মানে যুদ্ধের মতন এইরকম একটা গোলাগুলির আওয়াজ হইতে লাগলো। আমরা বুঝে উঠতে পারতেছিলাম না যে সেই সময় কি ঘটতেছে, এবং সেই সময় বোঝার মতন সেরকম এখনকার মতন মিডিয়া ছিল না যে সঙ্গে সঙ্গে সবকিছু জানার মতো। তো সারা রাত্র আমরা জেগেছিলাম এবং ভয় ছিলাম। আমরা একটা বাড়িতে থাকতাম, সেটা দোতলা বাড়ির সিঁড়ির পিছনে আমরা সবাই যায় লুকিয়ে রইলাম। কি ঘটতেছে কিছুই বোঝার উপায় নেই, প্রত্যেকে আতঙ্কগ্রস্ত। তো সেই রাত্রটা ছিল সেদিন ওই অপারেশন সার্চলাইটের ঘটনা। আর সেই সাথে আমি আরো একটা ঘটনার কথা স্মরণ করতেছি, সেটা হলো আমার 2 মামার ঘটনা। ওনারা তখন চিটাগাং থাকতেন, ওয়াবদা কলোনিতে। তো সেখানেও একই রকমের পরিস্থিতি। ওনারা সেদিন সেটা সম্ভবত, আমার ঠিক মনে নেই, সেটা সম্ভবত 25শে রাত্রের পরে ওনারা তখন রোজার মাসে তারাবি নামাজ পড়তে গেছেন। হঠাৎ করে হালি শহরের দিক থেকে গোলাগুলির আওয়াজ হইতে লাগলো। আর এদিকে মানে ওটা সম্ভবত ক্যান্টনমেন্টের দিক থেকে, আর ওদিকে হালি শহরের ওদিক থেকে ইপিআর এরা মানে বাঙালি যারা তখন ইপিআর এ ছিলেন, তারা সেটা প্রতিরোধ করতে লাগলেন। এরকম পরিস্থিতিতে ওনারা তখন নামাজ সেরে ফ্যামিলি নিয়ে ওখানে ওই মসজিদের পিছনে কবরস্থান ছিল, কবরস্থানের পিছনে যে ওনারা সেখানে লুকায় সারা রাত্র ওখানে যাপন করছে। তো এরকম ধরনের অভিজ্ঞতার কথা আমার মনে পড়ে। আর পরবর্তীতে যখন ডিসেম্বরের সম্ভবত 2 তারিখের পরে 3 তারিখের দিক থেকে, সেই সময় যখন ভারতীয় প্লেনগুলা ঢাকা শহরে অ্যাটাক করা আরম্ভ করলো, সেই জিনিসগুলো আমার ভালোভাবেই মনে আছে। যখনই প্লেন আসতো, গোলাগুলি হতো, আমরা তখন দোয়া দুরূদ পড়তে থাকতাম। আর বিশেষ করে ওই সিঁড়ির পিছনে যে আমরা লুকিয়ে থাকতাম। এবং সম্ভবত 14 তারিখ কিংবা 13 তারিখ রাত্রে বেলায় এই এখনকার যে গণভবন না, বঙ্গভবন, তখন ছিল প্রেসিডেন্ট হাউস। সেই প্রেসিডেন্ট হাউসের উপরে সর্বাত্মক আক্রমণ চালালো ভারতীয় বিমান বাহিনীর থেকে। এবং তার পরবর্তী থেকে সম্ভবত 13 তারিখের পরে 14-15 তারিখ কোনো গোলাগুলি বা কোনো ধরনের আক্রমণ আমার মনে পড়ে না যে এরকম হয়েছিল। তো তার পরবর্তীতে 16 তারিখ আমরা হঠাৎ করে শুনতে পেলাম দুপুরের পরে যে পাকিস্তানিরা সারেন্ডার করছে। এইটুকু আমার মনে আছে, তখন আমার বয়স 10 বছর। তারপরের থেকে তো মানে এরপরে যখন দেশ স্বাধীন হয়ে গেল, তখন আমরা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারলাম, বাড়ির বাইরে যেতে পারলাম। তার আগে বাড়ির ভিতরেই থাকতাম সারাক্ষণ। তো এই আমার বক্তব্য আর কি, আমার অভিজ্ঞতার থেকে। ওকে, মনসুরুল কবির মুন্সি ভাই, থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আপনি প্রেজেন্ট এক্সিকিউটিভ কমিটির মেম্বার, আপনি সবসময় সুন্দর সুন্দর কথা বলেন, এটা ঠিক। কিন্তু আজকে আসলে আমরা বেশি সময় দিতে পারবো না, প্রত্যেককে 3 মিনিটের বেশি আসলে বক্তব্য দেওয়া যাবে না, এবং আমি রিকোয়েস্ট করবো যে 2.5 মিনিটের মাঝে যেন আপনারা শেষ করেন বক্তব্য।
থ্যাংক ইউ মনসুরুল কবির মুন্সি ভাই। এরপরে আমি হ্যাঁ। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ইঞ্জিনিয়ার শফিকুল আলম, এক্স চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার। আসসালামু আলাইকুম। শফিক ভাই। জি, আসসালামু আলাইকুম সবাইকে। ক্যামেরা অন করে দিন। আমাদের এই এক সুবর্ণ সময় বাংলাদেশের জন্য, আমাদের সকল বাংলাদেশীর জন্য, আমাদের এই দেশের বাংলাদেশের স্থপতি এবং দ্রষ্টা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করছি। আর সেই একই সঙ্গে আমাদের দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীও আমরা উদযাপন করতে পারছি। আমাদের জীবদ্দশার এই একটা সৌভাগ্যের ক্রান্তি লগ্ন। সবাইকে অন্তরের গভীরতম অভিনন্দন আর শুভেচ্ছা জানাচ্ছি। সবাই উদযাপন করুন, উচ্ছ্বসিত থাকুন। কাতারে প্রবাসী সব বাংলাদেশি, কাতার চ্যাপ্টারের সকল সম্মানিত প্রকৌশলী বৃন্দ, বিদেশে বসবাসরত প্রবাসী সকল বাংলাদেশি আর দেশের সকল নাগরিক বৃন্দকে অভিনন্দন আর শুভেচ্ছা। ভারাক্রান্ত হৃদয়ে আজ আবারও স্মরণ করছি সেসব মহান মানুষদের যারা স্বাধীনতা অর্জনের যুদ্ধে প্রাণ দিয়েছেন, বিসর্জন দিয়েছেন, নিজেদের আপনজনদেরকে বিসর্জন দিয়েছেন। যেসব মা বোনেরা তাদের সম্ভ্রম আর স্বাধীনতার যুদ্ধে চলাকালীন সময়ে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছেন, সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন, তাদের সকলকে শুধুমাত্র ব্যক্তিগণই নন, সেই সঙ্গে তাদের সঙ্গে সম্পৃক্ত আর সংশ্লিষ্ট পরিবার বর্গকেও যারা ত্যাগ করেছেন, আত্মমর্যাদা যারা ত্যাগ করেছেন, তাদের ত্যাগ দিয়েছেন এই যুদ্ধে, বুদ্ধিজীবী, সৈনিক, আপামর জনগণ সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। উপস্থিত সভাপতি, এই অনুষ্ঠানের সকল সদস্যবৃন্দ, ধন্যবাদ এই আয়োজনের জন্য। ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি আইবি কেন্দ্রের সকলকে। উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন শিবলু ভাইকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তী লগ্নে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে, কখনো বন্ধুর পথ, কখনো অমসৃণ পথ, আজকের বাংলাদেশের রূপ দেখছি উন্নয়নশীল দেশ হিসেবে। আরো পথ পাড়ি দিতে হবে অধিকতর মর্যাদা অর্জন করে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের জন্য। আমাদের 50 বছরের পথ চলাতে অনেক বিঘ্ন ছিল, অনেক বিপত্তি ছিল। এখনকার পথ চলা অর্জন করতে সেসব বিপত্তি আমাদেরকে অতিক্রম করতে হয়েছে। আমরা পেরেছি ইনশাল্লাহ। আমরা ভবিষ্যতের যাত্রা আরো সুগম আর বিধিবদ্ধ হোক এই প্রার্থনা করব, সেটাও আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এই ক্রান্তি লগ্নে আমরা এমন একটা সময় পার করছি, শুধু আমরাই নই, সারা পৃথিবীর মানুষ। একটা ব্যাধি মহামারী কোভিডের আক্রমণে সবাই অত্যন্ত ভারাক্রান্ত। অনেকে অনেক আপনজনদেরকে হারাচ্ছেন। এই ব্যাধির আক্রমণে আমরা অনেক গুণীজনকে হারিয়েছি আমাদের দেশ থেকে। মহান আল্লাহ আমাদেরকে এই ব্যাধির আক্রমণ থেকে রক্ষা করুন, সবাইকে রক্ষা করুন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের বাংলাদেশি যারা আছেন তারা সবাই নিরাপদে থাকুন। এই অনুষ্ঠান আয়োজনের জন্য কাতার চ্যাপ্টারকে ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শফিকুল আলম, এক্স চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার। উনি সবসময় সুন্দর সুন্দর কথা বলেন, আমাদেরকে অনেক সময় উনি উপদেশ দেন, এবং আজকের আইবি কাতার চ্যাপ্টার যেভাবে চলছে একটা সুন্দর ডিরেকশনে, উনি সবসময় আমাদেরকে ভালো অ্যাডভাইস দেন। এই জন্য ওনাকে ধন্যবাদ। আসলে বেশি সময় দেওয়া যায় নাই, উনি তো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারতেন। আমি আগেই ওনাকে বলছিলাম যে 3 মিনিটের বেশি যেন আমরা কথা না বলি। এই জন্যই
উনি তাড়াতাড়ি শেষ করেছেন। এখন আমি অনুরোধ করব ইঞ্জিনিয়ার আব্দুল আলিম ভাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সময় যে খুব কম, তো আমি আসলে ভূমিকায় না গিয়ে সরাসরি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে আমার ব্যক্তিগত এবং নিতান্ত পার্সোনাল কিছু অভিজ্ঞতা আছে বা হয়েছিল ওই সময়, তো সেই ব্যাপারটা আমি একটু শেয়ার করি। অ্যাকচুয়ালি যাদের বয়স ওই সময় ধরেন 70-র পরে, হয়তো অনেকেই তাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নাই। তো আমার অ্যাকচুয়ালি সৌভাগ্যটা হয়েছিল, আমার যদিও বয়স খুব একটা বেশি না, তখন আমি সবে মাত্র স্কুলে যাওয়া শুরু করেছিলাম। তার 2 মাসের মাথায় বা 3 মাসের মাথায় আমার ব্রেক অফ স্টাডি শুরু হয়ে যায়, কারণ তখন স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে যায়। তো ওই সময় আমার বয়সটা খুব সম্ভব 6-7 বছর এরকম হবে। গ্রামের ছেলে, আমি তখন গ্রামে বাস করি, যার কারণে বয়সটা একটু বেশি, হয়তো 6-7 বা এইরকম লেভেলে আমি স্কুলে যাওয়া শুরু করলাম। তারপর পরে মার্চ মাসে যুদ্ধ শুরু হতে তখন পড়ালেখা বন্ধ। তো আমার কিভাবে অভিজ্ঞতা হয়েছিল, অ্যাকচুয়ালি আমার বড় ভাই ছিলেন মুক্তিযোদ্ধা। তো সেই হিসাবে আমি তখন তো বুঝতাম না, পরে বয়স হওয়ার পরে ওই জিনিসগুলো আমি মেমোরিতে যখন রিকালেক্ট করছি, এখন আমি পরিষ্কারভাবে বুঝতে পারি যে ওই ঘটনাগুলো, বাট তখন আমি ওইভাবে বুঝে নাই। বাট তখন যে আমার মানে প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা ছিল, ওইটা পরবর্তীতে আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি, সেটা আমি সেইভাবে এখন এক্সপ্লেন করতে পারবো। যেটা হলো কি, যে মাঝে মাঝেই দেখতাম হঠাৎ করে 30 জন, 40 জন, 50 জন লোক রাত্রে আমাদের বাড়িতে আসতো। এসে তারা ওই আমাদের বাড়িতে বিভিন্ন সময় ওই নিজেদের ঘরে, হাসেল ঘরে, ওই গোয়াল ঘরে, বিভিন্ন জায়গায় এরা সবাই থাকতো। আবার 1 দিন বা 2 দিন পরে চলে যেত। এবং ওই সময় আমি তখন ওই শুয়ে থাকতাম, ওরা আমার পাশেও শুয়ে থাকতো। ওই সময় আমি তখন দেখতাম এই যে গ্রেনেড, তারপরে আপনার মেশিন গান, এইগুলো সব আশেপাশে রাখা থাকতো। আমি তখন এইগুলো দেখছি যে আমাদের বাড়িতে এইগুলো সব থাকতো, এবং ওরা এগুলো কি করতো, মাঝে মাঝে অস্ত্রগুলো রাখতো। যে আমাদের এই বাড়ির পাশে আমাদের বিশাল সব বাগান টাগান ছিল, কলা বাগান, আম বাগান, বাঁশের বাগান, এর ভিতরে বিভিন্ন গর্তের ভিতরে এইসবগুলো তারা রেখে দিত। এবং মাঝে মাঝে এইগুলো তারা কিভাবে ক্যারি করতো, ওই আমাদের বাড়িতে সেই সময় 10 জন, 15 জন, 20 জন করে সবসময় শ্রমিক কাজ করতো মাঠে ঘাটে। তো ওরা এখানে ওই বড় বড় ধামা বা এর ভিতরে ধান এই সমস্ত নেওয়া বলে ওর ভিতরে করে এই সমস্ত অস্ত্রগুলো ক্যারি করতো। তো যেটা আমি ওই সময় দেখছি, আর একদম প্র্যাকটিক্যালি আমার কয়েকটা কথা মনে আছে। সেটা হলো যে এরা দুপুর বেলায় ওরা সবাই কলা পাতা বিছায় আমাদের উঠানে সবাই খাইতেছে। হঠাৎ কারোর খাওয়া শুরু করছে, কারোর আধা হয়েছে, হঠাৎ করে দেখি যে সবাই উঠে উইদিন 10 মিনিটসের ভিতরে চলে গেল। সেটা আমি পরবর্তীতে যেটা যাওয়ার পরেই দেখি যে আধা ঘন্টার ভিতরে গোলাগুলি শুরু হয়ে গেছে। তো সেটা পরবর্তীতে, এবং আমি বুঝলাম কি, শুনলাম যে তারা আমাদের বাড়ি থেকে মাইল 3 দূরে একটা স্কুলে ওই দিন আর্মিদের একটা মিটিং ছিল, পিস কমিটি সহ, ওরা ওইখানে অপারেশনটা করছিল। এবং ওই অপারেশন করার পরে তারা ওরা বাড়িতে আসে নাই, কিন্তু ওই দিনই সন্ধ্যার, ওরা জাস্ট বিকেল 5টার দিকে অপারেশনটা হওয়ার পরেই সন্ধ্যার পরে তখন আমার ভালো মনে আছে যে আমরা আমার গ্রামের সমস্ত লোক সেই রাতের রান্না বান্না করা হাঁড়ি পাতিল খাবার মাথায় করে নিয়ে মাঠের ভিতরে, আমাদের গ্রামের প্রচন্ড একটা মাঠের বিল খাল পার দিয়ে কিছু আম বাগান ছিল, সেই সমস্ত বাগানের ভিতরে রাত্রে গিয়ে আমরা সেখানে 3 দিন অবস্থান করছিলাম। এবং এর ভিতরে আমাদের গ্রাম তখন জনশূন্য, এই কয়দিন শুধু ওই সময় আমার বাবা একা বাড়িতে থাকতেন। আমাদের পাশের গ্রামের পিস কমিটির চেয়ারম্যান আমার বাবাকে নিয়ে আর্মি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। পরে তখন তারা দেখা করছিল যে, আমার আব্বা তখন তাদেরকে উত্তর দিছিল যে এখন এরা আমার বাড়িতে আসে থাকে, এখন আমি যেহেতু নিরীহ গ্রামের কৃষক লোক, আমার কিছু করার নাই। যদি তোমরা মনে করো যে তারা আমার বাড়িতে আসতে পারবে না, তাহলে তোমরা আমার বাড়িতে গিয়ে ক্যাম্প করে থাকতে পারো। তাছাড়া আমি তো তাদেরকে প্রোটেকশন দেওয়ার আমার কিছু নাই, আমি নিরীহ গ্রামের কৃষক লোক। তো পরবর্তীতে যাক তারা আমার আব্বাকে ছেড়ে দেয়, তারপরে আমরা বাড়িতে ফিরে আসি।
তো এই একটা মানে বিশাল অভিজ্ঞতা আমার ছোটবেলায় ছিল মুক্তিযোদ্ধা। তো সেই জন্য মুক্তিযোদ্ধাদের অবদানের কথা শেষ করা যায় না। মানে ওই যারা মুক্তিযুদ্ধ করছে, তার নিজের বড় ভাই যেহেতু মুক্তিযোদ্ধা ছিলেন, সে অবশ্য তার গুলি লাগছিল, সে ওয়ান্ডেড। এক কথা হলো যে এই জন্য মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের তাদের যে অবদান এবং এই দেশকে স্বাধীন করার পিছনে, এখন এই অবদান আসলে আমাদের অস্বীকার করা বা এর ব্যাপারে মানে তাদের ত্যাগকে আমাদের আসলে মহান ত্যাগ হিসাবে স্বীকার করা ছাড়া কোনো উপায় নাই। আমরা স্বাধীন দেশ হয়েছি তাদের কারণে। তো সেই জন্য আমি আমার তরফ থেকে সমস্ত মৃত জীবিত মুক্তিযোদ্ধা এবং সরাসরি মুক্তিযোদ্ধা ছাড়াও যারা বিভিন্নভাবে স্বাধীনতা যুদ্ধের সাথে সম্পৃক্ত, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে দেশ পাইছি। এটা তাদের অবদানের জন্য, এই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। তো এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবার প্রতি কৃতজ্ঞতা এবং প্রতি আমার দোয়া যে তারা যেন, যে মারা গেছে বা যারা আছে সবাই যেন ভালো থাকে, আল্লাহ তাদেরকে ভালো রাখে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আব্দুল আলিম ভাই, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর কথা বললেন, একটা গল্প শুনলাম আপনার কাছ থেকে, অনেক ভালো লাগলো। এখন আমি অনুরোধ করব বিএম কামাল হোসেন, প্রেসিডেন্ট ভাইস চেয়ারম্যান, উনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। কামাল সাহেব। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এই উপলক্ষে কাতার চ্যাপ্টারের এই সংক্ষিপ্ত আলোচনা সভা এবং সেমিনার এর বিশেষ অতিথি আইবি কাতার সভাপতি, বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শিবলু ভাই, আইবির কাতার চ্যাপ্টারের কমিটি মেম্বার গণ এবং সকল উপস্থিত অতিথিবৃন্দকে সবাইকে জানাই মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা এবং আমার সালাম। শুরুতে শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান সহ সকল মুক্তিযোদ্ধাদের কথা, যাদের আত্মত্যাগ অনস্বীকার্য। এখানে আমি জাস্ট বেশি কিছু বলতে চাই না, কারণ এখানে অনেকে অনেক কিছু বলছেন, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু। জাস্ট আমি অন্য একটা সাইডে কিছু কথা বলি। আমাদের রেসপন্সিবিলিটি, ইঞ্জিনিয়ারিং সমাজের রেসপন্সিবিলিটি দেশের ডেভেলপমেন্টের জন্য, মানে আমাদের এই ইঞ্জিনিয়ারিং সমাজের প্রত্যয় বাংলাদেশকে বিশ্বের সামনে সুনামের সাথে তুলে ধরা এবং টেকনিক্যালি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই জন্য ইঞ্জিনিয়ারিং সমাজের সকলেরই অনেক দায়িত্ব, আর আমাদের উন্নয়নের জন্য ইঞ্জিনিয়ারিং সমাজের অবদান অনস্বীকার্য। আমাদের এই দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং সমাজের ডেভেলপমেন্ট অপরিহার্য। অনেক লিমিটেশন এবং এই কোভিড সিচুয়েশনে আমাদের চেষ্টা ইঞ্জিনিয়ারিং সমাজের জন্য কিছু করা আজকের দিনকে সামনে রেখে। আর আমরা যদি আমাদের এই আমাদের যে প্রচেষ্টা, যে আলোচনা সভা এবং যে সেমিনার, এটা আমরা জাস্ট অর্গানাইজ করছি আজকে, এটা যদি মানে কাজে লাগে বা এটা যদি মানে ইঞ্জিনিয়ারিং সমাজের মানে কাজে লাগে, এটা আমাদের সার্থকতা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ বিএম কামাল হোসেন, আপনাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমরা অনুরোধ করব আজকের অনুষ্ঠানের, আমি বলবো যে আমাদের প্রধান আকর্ষণ আইবির জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শিবলু, এই সময়ে সবচেয়ে আমি বলবো জনপ্রিয় নেতা, এবং আইবির সাথে বিগত 20 বছর যাবৎ সে কন্টিনিউয়াস জড়িত এবং অত্যন্ত হাস্যোজ্জ্বল একজন মানুষ। এবং আমি তাকে এখন তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এবং আমাদের আইবি কাতার চ্যাপ্টারের জন্য তার কোনো দিক নির্দেশনা থাকলেও সেটাও সে বলতে পারে। তার জন্য কোনো সময় লিমিটেড না। আমি শাহাদাত হোসেন শিবলুকে তার যত সময় প্রয়োজন সে নিতে পারবে, আমাদের জন্য কিছু বলার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। আমাকে কি শোনা যাচ্ছে? না, শোনা হ্যালো, যাচ্ছে আমাকে না। কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে কিন্তু দেখা শোনা যাচ্ছে যাচ্ছে না, না? ভিডিও ভালো। দেখা যাচ্ছে তো, আমি দেখতেছি ভিডিওতে দেখা যাচ্ছে তো, আমাকে দেখা যায়। দেখা যায় না কিন্তু শোনা যাচ্ছে। এখন তো আমি তো দেখতেছি আমার ভিডিওতে ছবি আসছে। এখন দেখা যায় ছবি? হ্যাঁ, এখন ঠিক আছে, ওকে। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টার কর্তৃক আয়োজিত আজকের এই ক্লাউডের মাধ্যমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা পিএং ভাই। উনি আছেন নাকি সম্ভবত আজকে, নাকি অসুস্থ উনি? উনি অসুস্থ, একটু অসুস্থ আছেন। আমিও শুনছি অবশ্য। ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা পিএং ভাই। আলোচনা সভায় উপস্থিত আছেন কাতার ওভারসিজ চ্যাপ্টারের প্রাক্তন চেয়ারম্যান আমার সর্বজন শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার শফিকুল আলম ভাই, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিএম কামাল হোসাইন। আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সুন্দরভাবে উপস্থাপনা করছেন কাতার ওভারসিজ চ্যাপ্টারের সম্পাদক আমার বন্ধু ইঞ্জিনিয়ার হাফিজ উদ্দিন ঢালি। আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেছেন ইঞ্জিনিয়ার জালাল আহমেদ ভাই, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মনসুরুল কবির ভাই, তিনি চট্টগ্রামের কিছু 71 সালের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। 71 সালে আমিও চট্টগ্রামে অবস্থান করেছিলাম, আমারও কিছু স্মৃতি আছে। আরো আছেন ইঞ্জিনিয়ার আব্দুল আলিম, এইচ.এম. আহমেদ ভাই। আজকের এই ভার্চুয়াল সভায় যারা অংশগ্রহণ করেছেন সেই সকল প্রিয় প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভায় সবাইকে জানাই স্বাগতম এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। আলোচনার শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি শোনা যাচ্ছে না? হচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আলোচনার শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হাত ধরে আজ থেকে 50 বছর পূর্বে বাঙালি জাতি আমরা অর্জন করেছিলাম এই বাংলাদেশের স্বাধীনতা। আজ অগ্নিঝরা মার্চ মাসের 26 তারিখ, আজ থেকে 50 বছর পূর্বে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোন সহ শহীদ প্রকৌশলীদের আত্মত্যাগের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আজ তার 50তম জন্মদিন, অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আমি মুজিববর্ষ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টে নিহত সকল শহীদ, 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আমার বাবা সহ 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ সম্ভ্রম হারানো মা বোন, জাতীয় 4 নেতা সহ শহীদ প্রকৌশলীদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আজ যে স্বাধীনতা, এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, তার ইতিহাস না বললেই নয়। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত যাওয়ার পর দীর্ঘ 190 বছরে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন, শোষণ ও নির্যাতনের হাত থেকে 1947 সালে ভারতীয় উপমহাদেশের মানুষ মুক্তি পেল। পূর্ব বাঙালির উপর জেঁকে বসে নতুন জান্তা ধর্মের ভিত্তিতে তারা
জিন্নার ভ্রান্ত দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামের একটি অসম রাষ্ট্রের জন্ম হয়। এর মধ্য দিয়ে শুরু থেকে বাঙালির জীবনে আবারও নেমে আসে শোষণ, নিপীড়ন, অত্যাচার ও নির্যাতনের স্টিম রোলার। ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীন হলো এই ভূখণ্ডের বাঙালি আবার পরাধীনতার সিঙ্গলে আবদ্ধ হয়ে পড়ে। তবে থেমে থাকেনি বীর বাঙালি জাতি। ঔপনিবেশিক পাকিস্তানের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ বাঙালি জাতি শুরু থেকেই অধিকার আদায়ের আন্দোলনে নামে। পাকিস্তানের শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসতে ধাপে ধাপে আন্দোলন গড়ে ওঠে মহান ভাষা আন্দোলন, ৫৪-এর যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৬২-র শিক্ষা আন্দোলন, ৬৬-র ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন সহ দীর্ঘ প্রায় ২৫ বছরের ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি ১৯৭১ সালে এসে উপনীত হয়। অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনে পরিণত হওয়া এই আন্দোলনকে এগিয়ে নিয়ে নেওয়ার অগ্রণী ভূমিকা পালন করেন শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে এই স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে আসেন আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ধারাবাহিক আন্দোলনকে স্বাধীনতার দিকে অগ্রসর করে শেখ মুজিব হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে এক পর্যায়ে তিনি ভূষিত হন বঙ্গবন্ধু উপাধিতে। অপরিসীম সাহস, দৃঢ়চেতা মনোভাব ও আপসহীন নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু পরাধীন বাঙালি জাতিকে সংগ্রামী হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন। ১৯৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে স্বাধীনতা অর্জনে পাকিস্তানিদের বিরুদ্ধে মরণপণ সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে শক্তি ও সাহস জুগিয়েছিলেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে তিনি বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত থাকার চূড়ান্ত নির্দেশ দেন। বঙ্গবন্ধুটাকে সাড়া দিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। শুরু হয় অসহযোগ আন্দোলন। ২৫শে মার্চ কাল রাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চ লাইটের নামে শুরু করে নির্বিচার গণহত্যা। এই গণহত্যা শুরু হওয়ার পরপরই ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। এই ঘোষণার মাধ্যমে বিশ্বের মানচিত্রে অভ্যুত্থ হয়ে ঘটে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাংলাদেশের স্বাধীনতা অর্জন করি। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বাংলার সর্বস্তরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী ও বীরত্বপূর্ণ সশস্ত্র মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির বাঙালি জাতি পায় কাঙ্ক্ষিত বিজয়। সেই বিজয় আজকে আমরা ৫০তম দিবস পালন করছি। আজকে আমাদের এই বাংলাদেশে আমাদের যারা ৭১ সালে আমাদের দেশকে মুক্ত করার জন্য, পাকিস্তানি হানাদার বাহিনীর থেকে শত্রু মুক্ত করার জন্য, স্বাধীন করার জন্য আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, সেই পার্শ্ববর্তী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমাদের প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে আজকে এই ৫০তম সুবর্ণ জয়ন্তী উপভোগ করছে। তাই আমি এই পার্শ্ববর্তী দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ ৭১ সালের আমাদের এই মুক্তিযুদ্ধে যিনি সহযোগিতা করেছিলেন ইন্দিরা গান্ধীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। যদি ৭১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের পাশে না দাঁড়াতেন, আমরা দেশ শত্রু মুক্ত হতে হয়তো বা ৯ মাসের জায়গায় ৯ বছরও লেগে যেত। তাই আমি পার্শ্ববর্তী দেশের সকলকে ধন্যবাদ জানাই, সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ৭১ সালে আমাদের এই ৩০ লক্ষ শহীদের সাথে পার্শ্ববর্তী দেশ ভারতের অনেক সৈনিক আত্মত্যাগ করেছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই আমাদের বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছি। আমরা আগামী
2041 সালে উন্নয়নশীল দেশে পদার্পণ করতে যাব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা প্রকৌশলীরা এই জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের রোল মডেলে প্রদানপর করার জন্য যে কর্মযোগ্য তার সিংহভাগই আমাদের প্রকৌশলীদের মাধ্যমে হয়ে থাকে। তাই আমি আমাদের দেশের সকল প্রকৌশলী সহ আপনারা যারা প্রবাসে অবস্থান করছেন সকল প্রকৌশলীদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের যেই উন্নয়ন তার সিংহভাগই আমাদের প্রকৌশলীরা করেছেন। এই কোভিড-19 গত বছরের 8ই মার্চ বাংলাদেশে প্রথম কোভিড-19 রোগী শনাক্ত হয়। তখন থেকে আমাদের দেশের ডাক্তার, চিকিৎসক এবং যারা স্বাস্থ্যকর্মী আছেন তারা ফ্রন্টলাইন ফাইটার হিসাবে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। তাদের পাশাপাশি আমাদের প্রকৌশলীরাও এই যে চিকিৎসার জন্য যে সুযোগ সুবিধা, বিদ্যুৎ, পানি, গ্যাস, এই যে সহযোগিতা করা, এগুলো কিন্তু আমাদের প্রকৌশলীরাই করেছে। আমাদের প্রকৌশলীরা এই কোভিডের মধ্যে দেশের প্রতিটি কর্মকাণ্ডে এই কোভিডের মধ্যে তারা অংশগ্রহণ করে আমাদের অনেক প্রকৌশলী কোভিডে মারা গিয়েছেন। আমি তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। তাই আমি মনে করি আমাদের চিকিৎসক ভাইদের পাশাপাশি প্রকৌশলী এবং কৃষিবিদ যারা আছেন, যারা খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছেন, তাদেরও ভূমিকা অনেক বেশি। তাই আমি এই প্রকৃতি, আমরা প্রকৌশলী, কৃষিবিদ এবং চিকিৎসক সমন্বয়ে আমরা একটি ঐক্য গঠন করেছি, যেটার নাম হয়েছে প্রকৃতি। আপনারা অনেকেই জানেন, যারা এখানে আছেন, আমাদের শফিক ভাই থেকে শুরু করে জালাল ভাইরা যারা একটু সিনিয়র প্রকৌশলী আছেন তারা অবশ্যই জানেন প্রকৃতির ভূমিকা। আমরা এই প্রকৃতির মাধ্যমে প্রকৌশলী, চিকিৎসক এবং কৃষিবিদ ভাইদের যে সমস্যাগুলো আছে তা দূরীকরণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বছরে আমরা আমাদের স্মারক জমা দিয়েছি। আশা করি আমাদের প্রকৌশলীদের সমস্যার সমাধানে আমরা সমাধান করতে সক্ষম হব। স্বাধীনতার বিপক্ষের শত্রুরা এখনো থেমে নেই। তারা বিভিন্নভাবে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে বাধা সৃষ্টি পায়তারা করে যাচ্ছে। এমনকি মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জীবনেরও হুমকি আসছে। তাই আমরা যে যেখানেই থাকি না কেন, আমরা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর সকল কর্মসূচিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং যারা দেশের প্রতি আমাদের যে প্রকৌশলীরা আছেন, দেশের প্রতি যাদের নিষ্ঠা এবং দেশের প্রতি তাদের ত্যাগ, তারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সকল রূপকল্প বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব। সেটাই হবে আজকের এই স্বাধীনতার 50 বছরে আমাদের। আর আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি দোয়া করব যাতে মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘায়ু লাভ করেন। আপনারা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজের জীবনকে বাজি রেখে কিভাবে দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। পদ্মা সেতুর মতো এত বিশাল প্রকল্প, আমাদের কর্ণফুলী টানেলের মতো বিশাল প্রকল্প, মেট্রো রেলের মতো বিশাল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বিশাল প্রকল্প এই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই বাস্তবায়িত হতে যাচ্ছে। তাই আমরা এই দেশকে আমাদের যারা নতুন প্রজন্ম, আমাদের নতুন প্রজন্ম আসছে তাদের জন্য একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রকৌশলীরাই সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারি। তাই আমি আপনারা যারা প্রবাসে কাজ করছেন, আপনারা যারা এই প্রবাস থেকে কষ্ট করে দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের প্রতিও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকের এই আলোচনা সভা আয়োজন করার জন্য আমি আবারও আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সম্পাদক সহ কমিটির সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কাতার ওভারসিজ চ্যাপ্টার মাত্র 2 মাস হয়েছে সম্ভবত গঠিত হয়েছে। এর আগে শফিক ভাইয়ের নেতৃত্বে কাতার ওভারসিজ চ্যাপ্টার যেভাবে এগিয়ে চলেছে, আমি আশা করি এই নতুন কমিটি
আপনারা এই কোভিডের মধ্যেও একটি সেমিনার করেছেন, আবার আজকে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আলোচনা সভার আয়োজন করেছেন। যদিও এই কোভিডের মধ্যে সবাই আমরা নিরাপদ থাকার জন্য আমাদের সকলকেই সচেষ্ট থাকতে হবে, তার মধ্যেও আপনারা এই আয়োজন করেছেন। সেই জন্য আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমাদের কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য উপস্থিত প্রকৌশলীবৃন্দ, অতিথিবৃন্দ এবং কাতার চ্যাপ্টারের সকল প্রকৌশলীদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিজে সতর্ক থাকবেন, অন্যকেও সতর্ক থাকতে সহায়তা করবেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন শিবলুকে অনেক সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি জানি শাহাদাত হোসেন শিবলু খুবই ব্যস্ত মানুষ। এখন যেহেতু 26শে মার্চ, 25শে মার্চের প্রোগ্রাম, 17ই মার্চের প্রোগ্রাম, 7ই মার্চের প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম নিয়ে আইবি সবসময় ব্যস্ত থাকে। তার মাঝেও সে সাধারণ সম্পাদক হওয়া সত্ত্বেও সে আমাদেরকে যে তার মূল্যবান সময় দিয়েছে, এই জন্য কাতার চ্যাপ্টার তার প্রতি কৃতজ্ঞ। এবং অনেক অনেক ধন্যবাদ শাহাদাত হোসেন শিবলুকে আমাদের সাথে থাকার জন্য। আমি আজকে এখন আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবসের যেহেতু আলোচনা হচ্ছে, এই স্বাধীনতা আমাদের অনেক লোক প্রাণ হারিয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া করার জন্য আমি আনসার আলী সাহেবকে দোয়া করার জন্য অনুরোধ করব। ইঞ্জিনিয়ার আনসার আলী। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আসলে আমি মাননীয় সেক্রেটারি সাহেবকে বলছিলাম অন্য কাউকে দোয়ার জন্য মনোনীত করলে ভালো হতো। ওকে, ইনশাআল্লাহ আমি দোয়া শুরু করতেছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রাব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম ওয়া মিন রাব্বানা যালামনা আনফুসানা আল্লাম তাগফির লানা ওয়ারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, দয়াময় রহমানুর রহিম গাফুর রহিম, আজ আমাদের বাংলাদেশ মহান স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। হে আল্লাহ রাব্বুল আলামিন, 1971 সালে এই দিনে 26শে মার্চ এই দিনে যারা স্বাধীনতা যুদ্ধে দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন উৎসর্গ দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করে, সেই সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধু 1971 সালে 26শে মার্চই নয়, আমাদের ভাষা আন্দোলন, তারও আগের যে আন্দোলনগুলিতে যারা জীবন দিয়েছেন এবং যারা জীবিত থেকেও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলের প্রতি তুমি রহমত করো, তাদের উপর তুমি দয়া করো আল্লাহ রাব্বুল আলামিন। তাদের
যারা এখনো জীবিত আছে তাদের দুনিয়াতে চলার পথ সহজ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তামাম দুনিয়ার মুমিন মুমিনা মুসলিমা ভাই বোন যারা আমরা জীবিত আছি, মেহেরবানি করে আমাদেরকে সকলের দুনিয়াতে চলার পথ সহজ করে দাও। এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, যে সকল মুমিন মুমিনা মুসলিমা ভাই বোন তোমার ডাকে সাড়া দিয়ে আজ কবরবাসী হয়েছে, বিশেষ করে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্মানিত পরিবারবর্গ, সাহাবে কেরাম, তাবেইন হতে যত নবী রাসূল, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই ব্রাদার, হে আল্লাহ রাব্বুল আলামিন, সকলের কবরের আযাবগুলিকে মওকুফ করে দাও, কবরগুলিকে বেহেশতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। রোজ হাসরে কিয়ামতের ময়দানে বিচার দিবসে কবরবাসীদেরকে তোমার আরশের তলে ছায়া দান করো রব্বুল আলামিন। সকলকে বিনা হিসাবে বেহেশত দান করো আল্লাহ রাব্বুল আলামিন। বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ রাব্বুল আলামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মৃত্যুর প্রাককালে তোমারই পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সময় জ্ঞানটুকু দিও আল্লাহ রাব্বুল আলামিন। মৃত্যুর পর আমাদের কবরের আযাব মওকুফ করে দাও রব্বুল আলামিন। আমাদের বিনা হিসাবে বেহেশত দান করা রব্বুল আলামিন। বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান জান্নাতুল ফিরদৌস দান করা রব্বুল আলামিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দয়াময় রহমানুর রহিম, তোমার দোয়ার শেষ নেই, রহমতের শেষ নেই, করুণার শেষ নেই। আমরা পাপিষ্ঠ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন, পাপ করতে করতে গুনাহের খাতায় জর্জরিত করে ফেলছি। মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত প্রকার সগীরা কবিরা গুনার খাতাগুলো মাফ করে দিও। এই পবিত্র জুমাবার বাদ আসর তোমার দরবারে সবাই হাত তুলেছে রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের দোয়াটুকু কবুল করে নিও তোমার দরবারে রব্বুল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। হাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন। ধন্যবাদ কাতার চ্যাপ্টারের সকল প্রকৌশলী ভাই, আমাদের বিশেষ করে শফিক ভাই, জালাল ভাই, চেয়ারম্যান আমাদের বদরুদ্দোজা ভাই, যাকে আমরা গাজী ভাই বলে আমি জানি, ভাইস চেয়ারম্যান কামাল হোসেন যিনি তুষার নামে পরিচিত, এবং হাফিজ উদ্দিন ডালি আমার বন্ধু, সবাই থ্যাংক ইউ জি। আমি কারো ছবি দেখতে পারতেছি না, শুধু বলতেছি আর কথাগুলো শুনতেছি। অবশ্যই না ঠিক আছে, আমরা তোর ছবি দেখতে পারতেছি না, কিন্তু ঠিক আছে, খুব খুশি হইলাম। আমরা খুবই খুশি, আইবি কাতার চ্যাপ্টার প্রত্যেকে আমরা খুশি যে শাহাদাত হোসেন শিবলু আমাদেরকে সময় দিয়েছে। এটা সত্যি, শাহাদাত হোসেন শিবলুর অনেক মূল্যবান সময় সে আমাদের জন্য দিয়েছে, এবং এই জন্য আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। হ্যালো হ্যালো, শাহাদাত হোসেন শিবলুকে কাতার চ্যাপ্টারের পক্ষ থেকে নিমন্ত্রণ, কর্ডিয়ালি ইনভাইটেড। আমরা অবশ্যই আসবো। নট অনলি আমি একা, আমি চাই যে আমাদের নির্বাহী কমিটির অন্তত 2-4-5 জন মিলে আমরা যাব, কারণ আমি 2009 সালে একবার আমরা গিয়েছিলাম কুয়েতে, তারপরে দুবাইতে, তারপরে গিয়েছিলাম কাতারে। এরপরও তো আমাদের যে জেনারেল সেক্রেটারি খন্দকার মুর্শিদ ভাই কাতারে গিয়েছিলেন কিছুদিন আগে, গত টার্মে সম্ভবত। তো আমি আশা করি কোভিডের এই যে তীব্রতা বেড়ে গেছে, এটা কাতারেও অনেক বেশি, আমাদের দেশেও তো আপনারা জানেন। আমরা এই কোভিডের তীব্রতা কমে যাওয়ার পর আমরা আশা করি সবাইকে নিয়ে আপনারা আমাদের কনভেনশন করব, কারণ গতবারই তো আপনারা কাতার ওভারসিজ চ্যাপ্টার আপনারা শ্রেষ্ঠ চ্যাপ্টার হিসাবে বিবেচিত হয়েছিলেন। তো আশা করি আমরা যদি কোভিডটা একটু ভালোর দিকে যায়, তখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এনে আমরা কনভেনশন করতে পারবো, কারণ গত কনভেনশন আমরা করতে পারিনি। তো এই কনভেনশনও আপনাদেরকে আমাদের দাওয়াত থাকবে, আপনারা অবশ্যই আসবেন। আর আপনাদের সকলের প্রতি আমার আবেদন থাকবে, বাংলাদেশে আসলেই অন্তত আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাসায় আসবেন এবং আমার বাসায় দাওয়াত খাবেন, এবং আইবিতে এসে এক কাপ চা খেয়ে যাবেন। আপনাদের সকলের প্রতি আমার আবেদন থাকবে। আজকে যারা আপনারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি, আপনারা যারা আমাদের এই ওভারসিজ চ্যাপ্টারের প্রকৌশলী আছে, সবাইকে আপনারা আমার এই আমন্ত্রণ
কি বলে নিমন্ত্রণটা জানিয়ে দিবেন সবাইকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শিবলু ভাই আপনাকে একটু মনে করাই দিই, গতবার তো এটা থার্ড ওভারসিজ চ্যাপ্টারের বেস্ট ওভারসিজ চ্যাপ্টার হয়েছে। আমি 2009-তে যখন সেক্রেটারি ছিলাম তখন ফার্স্ট টাইম ওভারসিজ চ্যাপ্টারে ফার্স্ট টাইম আমরা বেস্ট ওভারসিজ চ্যাপ্টার হিসাবে পরিগণিত হয়েছিলাম। ওকে, আপনাদেরকে আমাদের সময় দেওয়ার জন্য ওকে আশা করি এবারে আপনার চ্যাপ্টার বেস্ট চ্যাপ্টার হবেন এই কারণে, কারণ কাবিরের মধ্যেও কিন্তু আপনারা 2-3টা খুব ভালো প্রোগ্রাম, একটা ন্যাশনাল প্রোগ্রাম করলেন আমাদের, আর একটা সেমিনার করেছেন। আপনারা আপনাদের কাছে নিবেদন থাকবে যে আমাদের এই যে বাংলাদেশে যে সকল বড় বড় মেগা প্রকল্পগুলো চলছে, আপনারা যদি এগুলোর মধ্যে সেমিনার করে নিজেদের মধ্যে একটু ইন্টারাকশন করেন, আপনারা সবাই জানেন যে ওখানে যদি আমাদের এই দেশের ভাবমূর্তিটাকে আপনারা তুলে ধরেন যে আমরা যেভাবে উন্নয়নের রোল মডেলের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা যেভাবে আমাদের প্রতিটা সূচকে আমাদের সূচক বেড়েছে, এই জিনিসগুলো আপনারা যদি প্রবাস থেকে যদি আপনারা এই সেমিনারের মাধ্যমে, ওয়ার্কশপের মাধ্যমে এবং আমাদের টেকনিক্যাল যে সেমিনার গুলো হয় আমাদের প্রকৌশলীদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনারা কাজ করবেন, সেটাই আমি আশা করি এবং আপনারা সেভাবেই এগোচ্ছেন বলে আমার বিশ্বাস। সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শফি বলছিলাম একটা কথা জিজ্ঞেস করি, আমার খুব কৌতূহল হচ্ছে। শিবলু ভাই, জি ভাই, বেশ কয়েকবার বললেন যে গতবার কাতার চ্যাপ্টার শ্রেষ্ঠ ওভারসিজ চ্যাপ্টার হয়েছে, এই ঘোষণা আমরা তো পাইনি। পান নাই, কারণ হচ্ছে যে কনভেনশন হয়নি তো। তাহলে এটা কিভাবে কাতার চ্যাপ্টার জানবে? কনভেনশন হয়নি, যেটা আমরা গত 18 এপ্রিল যেটা হওয়ার কথা ছিল, 18 এপ্রিল যে গত 18 এপ্রিলে আমাদের যে কনভেনশন হওয়ার কথা ছিল সেটা তো হয়নি। সে কারণেই হয়তো এখন আগামী যে কনভেনশনটা হবে এবারও যেটা হবে, আবার বিগত দিনে যেটা ছিল ওইটাও হয়তো আমরা একসাথে জয়েন্টলি আমরা করবো আর মাশাআল্লাহ, কাতার চ্যাপ্টার মেম্বারস উইল বি ভেরি হ্যাপি। তারা এটা জানতে পারলে অত্যন্ত খুশি হবে সবাই। আপনাদেরকে অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় কমিটি হিসেবে আপনারা কাতার চ্যাপ্টারকে যে সহযোগিতা দিয়েছেন এবং যে সাপোর্ট দিয়েছেন, এক কথায় যেটাকে বলা যায় সাপোর্ট দেওয়া, তার জন্য কাতার চ্যাপ্টার অনেক কৃতজ্ঞ থাকবে। পরে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলবো আমি। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ওকে শিবলু, তাহলে ঠিক আছে, ধন্যবাদ শিবলু। আমরা আজ দ্বিতীয় অনুষ্ঠানটা শুরু করব, সেমিনার ওয়ার্কশপ সাইবার অ্যাটাকের উপর। এখন আমরা ওইদিকে যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, আমি এখান থেকে এখন বিদায় দিব, কিন্তু আগামীতে যে কোনো প্রোগ্রামে আমাকে ইনভাইট করবেন, ভার্চুয়ালি আমি জয়েন করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আমাদের শিবলু প্রতি মাসে আমার একটা প্ল্যানিং আছে, আমার কাছে অনেকগুলি সেমিনারের অফার আছে, এবং প্রতি মাসে না করতে পারলেও হয়তো এপ্রিলে করব না, মেতে আরেকটা সেমিনার করব, এবং এরকম প্রতি মাসে আমার একটা সেমিনার করার ইচ্ছা আছে। এবং সেমিনার হইলে অবশ্যই শাহাদাত হোসেন শিবলুকে আমি দাওয়াত করব। ইনশাআল্লাহ আমি অ্যাটেন্ড করব। ওকে, থ্যাংক ইউ। শিবলু ভাই, গাজী ভাইয়ের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমি। উনি যেহেতু উপস্থিত থাকতে পারেননি অসুস্থতার কারণে, আমি একটু অসুস্থ, জি, তার তরফ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চেষ্টা করেছি ওনাকে কন্ট্যাক্ট করার জন্য, যাতে আপনার সঙ্গে কথা বলেন, উনি পারেননি, তবুও দুঃখিত। না, অসুবিধা নেই, যেহেতু অসুস্থ উনি থাকুক, আপনি দোয়া করে সুস্থ হয়ে যায়। ধন্যবাদ শফিক ভাই। ওকে ওকে, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ দোস্ত। হ্যাঁ যান তাহলে। আমাদের আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ গাজী ভাই শোনা যাচ্ছে। তো শিবলু ভাই, গাজী ভাই শুনতে পাচ্ছি। আমি একটু অসুস্থ, হ্যাঁ গাজী ভাই শুনছি আপনাকে। আমি কথা বলতে পারছি না, বাট আমি অনুষ্ঠানে ছিলাম, পুরো বক্তব্য আপনাদের শুনেছি। আপনি আমাদের অনুষ্ঠানে যোগদান করছেন, এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আর আপনি সুস্থ হয়ে যান তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আমিও ভ্যাকসিন দিয়ে 2 দিন অসুস্থ ছিলাম, অসুস্থ মানে একটু সাইড এফেক্ট যেটাকে বলে, জ্বর ছিল, শরীর ব্যথা ছিল।
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে না আশা করি। সকলকে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন সেকেন্ড অনুষ্ঠানটা শুরু করি, সেমিনার ওয়ার্কশপ। সাব্বিরকে ক্লোজ করার জন্য আমি রিকোয়েস্ট করব। উপস্থিত থেকে আমাদেরকে ধন্য করবেন। আর এখানে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, যে আমাদের এখানে একটা ডাটাবেস তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি, যে বাংলাদেশে প্রকৌশলী সমাজের ভিতরে যারা যে লাইনে অভিজ্ঞ আছেন সেই লাইনের অভিজ্ঞ প্রকৌশলীদের একটা ডাটাবেস তৈরি করব, এবং সে ডাটাবেস তৈরি করে আমাদের বাংলাদেশ এমবেসির সাথে এবং এখানে যে লেবার মিনিস্ট্রির সাথে ওটাকে লিঙ্ক করে, যাতে এখানে যদি কোনো প্রয়োজন হয় আমাদের ওই স্পেশালিস্টদেরকে, তাহলে যেন এখানে লেবার মিনিস্ট্রি আমাদের বাংলাদেশ এম্বাসির থ্রুতে তাদেরকে নিয়োগ দিতে পারেন বা তাদেরকে আহ্বান করতে পারেন। এজন্য আপনার বা আপনাদের আমাদের আইবি সেন্টারের সহযোগিতা কামনা করছি। আমরা ঢাকাতে আসব আগামী মাসে বা তার পরের মাসে, এবং আমরা আপনাদের সাথে দেখা করব। এ ব্যাপারে আপনাদের সাথে আমরা ডিটেলস আলাপ আলোচনা করব। আপনাদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার জন্য আশা করি আপনারা আমাদেরকে করবেন সহযোগিতা, সে ভরসা আমাদের আছে। আপনাকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ। ওকে, সাহেব সাহেব আমার কথা শুনছেন? হ্যাঁ জি, আমি অলরেডি ইয়েকে প্রেজেন্ট করে দিচ্ছি, দ্বিতীয় অনুষ্ঠান শুরু করা যাবে। ওকে, ভেরি গুড। আমি শুরু করব? জি, শুরু করো। প্রেজেন্টেশন উইন্ডোটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। So today I will be presenting on cybersecurity for industrial control systems of cyber physical systems. So here is the outline of today's presentation. Before I commence my presentation, I would like to add that the materials that I will be going over during the presentation are materials that have resulted from the research of the group that I am involved with at Qatar University. So the outline is as follows. So to begin with, I will talk about cybersecurity and why it is significant. Then I will touch upon industrial control system. Following that, I will talk about a particular category of system called cyber physical systems. Then I will talk about how can cyber attacks be modeled for the purpose of research. And then the next item that I will touch upon is dynamic modeling of physical plants. Then I will talk about designing virtual industrial control system for various plants or processes that can be used for research on cybersecurity. Finally, I will touch upon the various attack detection and mitigation techniques that have been designed by the research team that I'm part of here at Qatar University. So significance of cybersecurity. So why have this discussion to begin with? What is exactly cybersecurity? Well, in the most simplest way, one can do cybersecurity as securing the data that is available in the cyber domain or in the internet by offering various online services. What it involves is the protection of computer systems and networks from information disclosure, theft or damage to the hardware, software, or electronic data, as well as prevention of any disruption or misdirection of the services they provide. Now, as more and more devices are getting equipped for internet connectivity, naturally the security threats that can cause harm
are also increasing. Now, why is cybersecurity important? Now, it is undeniable that the role of internet in our lives has increased by several folds, particularly since the outbreak of the global pandemic, that is the coronavirus. Things that prior to the outbreak would not be done over internet. For example, grocery shopping, buying flight tickets, catching up with friends, are increasingly being done from the perimeter of one's home via the internet. So that means there is more data being shared across the internet than there ever was in the past. And hence, if the technology is vulnerable, then it can expose personal data, and that can lead to harmful consequences. Because of the factors that I've mentioned, cybersecurity is becoming a very important topic, not only in an industrial environment, but also in academic research environment. Simply saying cybersecurity is necessary for protecting data from being stolen or misused, and also safeguarding all the devices that the internet that are connected to the internet from viruses. So if we want to define the objectives of cybersecurity, that can be done as so shown in this slide. We can define 3 properties of the data that is being shared in the cyber domain to outline the objective of cybersecurity. So the 3 properties are integrity of data, availability of data, and confidentiality of data. What does confidentiality mean? It means, or it is a property of the data which says that the information is not available or should not be available or disclosed to unauthorized individuals, entities, or processes. So confidentiality essentially refers to protecting information from being accessed by unauthorized parties. In other words, only the people who are authorized to access any information, particularly sensitive data, should be able or should have access to it. Now, when can confidentiality can be deemed as being violated? So if data that is not accessible to an individual becomes accessible to him or her, either by accident or by an intentional behavior, then it will be deemed as breach of confidentiality. Integrity is the property of safeguarding the accuracy and completeness of assets, and data comes under assets. So integrity means or refers to ensuring the authenticity of the information. What it essentially means is that the information one receives should not be altered, and the source of that information should be also genuine. An example of a breach of integrity or a breach of the integrity property can be a scenario where an adversary or hacker maliciously hacks into an online web store and fiddles with the price of the products in order to basically buy products at the price he or she desires, rather than paying the actual price of the item. Now, such an example will be considered as a violation of integrity of data because the hacker is able to buy the item for a price that is not approved or authorized by the owner of the web store.
availability, it refers, or availability is the property of being accessible and usable upon demand by an authorized entity. What it means is that information is accessible by authorized user. Now, it is important to add that information or the availability is not only deemed violated if the data is lost or destroyed, but also if the information is denied or delayed. So what is the main takeaway from the objectives of cybersecurity? The main takeaway is that correct data needs to be available at the right time or the time when it's necessary to the correct receiver or to the authorized receiver. Now, moving on, industrial control systems. So what is an industrial control system? Now, industrial control system is a general terminology that is used, and it encompasses the several control systems and the associated instrumentation hardware that is used for industrial process control. So generally, the information hardware measures the process parameters which are monitored by the control systems, and the control systems in turn controls the actuating devices to meet the operating requirement of the plant. Now, ICS is found, or the industrial control systems are found in various industries, including common examples like power generation, oil and gas production, manufacturing industries, water treatment plants, and so on. So here's a diagram illustrating a simple industrial control system. So I would like to request you to focus on the two green blocks, which points out to the two controllers. And what the first controller does is it monitors the flow and it accordingly adjusts the pump in order to meet the flow requirement. And what the second controller does is it monitors the level of the liquid inside the tank, and it accordingly adjusts the valve in order to maintain the desired liquid level in the tank. What you see on the very top is a supervisory machine that directs the PLCs or the controllers on the flow level and the liquid level in the tank. So this is a very simple example of an industrial control system. So some hardware that are found commonly in industrial control system, beginning with PLC. For a novice or a neophyte, PLC is simply a computer, a bespoke computer that is tasked to perform a particular duty or particular task. Generally, the task is implemented or task is created by writing appropriate computer programs depending on the plant requirement. Distributed I/O. Distributed I/O provides digital interface for the sensors and the actuators. So it can be viewed as a hardware that allows or that provides interface between the control system and the field devices. HMIs are basically hardware that provides a graphical view of the plant systems, including the various plant various plant measurements, and the actuator states. Now, what happened is
over the years, as technology has evolved, particularly in the field of computing, electronics, and networking, more and more of the control system hardware have been incorporated with networking capabilities. What this has done is it has facilitated the addition of higher supervisory layers in the control system. Now, integration of supervisory layers provides manifold benefits. It provides better plant visibility. It provides a means for remote monitoring and control, or, as we know today, automation. So here's a picture of a control center, and it's visible, or what I would like to draw your attention to, are the large number of screens that are used to monitor the plant, and the large number of switches or buttons that can be used for remotely controlling the field devices or the actuators in the field. So the integration of supervisory layers has facilitated the creation of such control center that allows for remote management of the control system. Now, SCADA is a supervisory control system architecture that integrates both software and hardware elements, which is commonly used in industry for implementing supervisory control. And it can be used to achieve many fold benefits. Some are listed here. So SCADA facilitates remote control. It allows for monitoring, gathering, and processing plant data in real time. It provides a means to directly interact with the field devices. And it also allows for logging the plant data in real time. So the main takeaway from what I discussed about industrial control system is that modern industrial control systems are connected through communication networks. Now, cyber physical system. Before we talk about cyber security of industrial control systems, it is important to introduce cyber physical system. So the cyber physical system contains two domains, which are the cyber domain and the physical domain, which are deeply intertwined using computer networks. So, as I said previously, as technology has evolved, more and more ICS of cyber plants have been linked to ICS of physical plants have been linked to cyber domain, which gives rise to a new class of system that we call as cyber physical system. Now, integration of cyber domain makes these systems vulnerable to cyber attacks. Particularly in safety critical systems, cyber attacks can have severe repercussions, causing damage to public life, environment, plant infrastructure, and economy. Therefore, it is of paramount importance to address, or it is paramount to address the cyber security of cyber physical systems. So here is a illustration of a SCADA industrial control system. The main thing I would like you to take away from this illustration are the 4 levels that you see in the control system architecture. Now, as I said, that as technologies have evolved, more and more devices have been connected through computer networks. So what you see is a multi-layer industrial control systems that has the field devices at the very, very bottom. And then there is the control layer, then there is the plant layer and the enterprise layer, and all been connected from all the way to the top, from the top all the way down to the bottom. So as I said, that cyber physical systems or integrating cyber domain makes systems vulnerable to cyber attacks. So here's an example of
an attack on a cyber-physical system that happened in Australia. And the convict was actually sentenced to prison for the malicious activity. So what he essentially did is he had applied for a job for which he had been rejected. So he decided to hack into the system, take control of 150 pumping stations in the sewage plant, and release 1 liters of raw sewage into the rivers and even in the grounds of Hyatt Regency Hotel over a 3-month period. Now, it had led to obviously several detrimental consequences, including the death of marine lives, the creek water turned black, and the odor was unbearable for the nearby residents. Here is a very common cyber attack that happened in a nuclear processing plant in Iran. What the hacker did is they injected something called a Stuxnet through a USB flash drive. Now, the most simple way to explain what Stuxnet exactly did is it is a worm that propagates through the network looking for engineering stations that are connected to field devices. So once it finds out an engineering station in the network, it basically uses that engineering station to interact with the field devices, including the controller, and manipulate the program inside the controller in order to violate the operation of the plant. Now, it is important to add that the nuclear plant was enriched with uranium. So if such a attack can lead to disastrous consequences, and that again justifies the necessity for addressing cybersecurity for cyber-physical systems. So the main takeaway is ICS, or the control system of cyber-physical systems, has to be secure. So now I will talk about our work, which focuses on cybersecurity for industrial control systems of cyber-physical systems. So we had mainly focused on 2 different physical systems as part of our research, which are distillation column and the reverse osmosis water treatment plant. Distillation column, why? We all know that Qatar is an oil-rich country. It is one of the main sources of Qatar's economy. So that was the main motivation for focusing our study on distillation column. Now, a distillation column can appear as a lucrative target to the adversary because they have a huge demand worldwide and they handle highly flammable chemicals. So we limited our study to the case of a continuous binary distillation column, and our work focused on analyzing the behavior of cyber attacks on the performance of distillation column and designing various attack detection techniques for the distillation column. Reverse osmosis water treatment plant, why did we choose this particular system? Again, Qatar recently opened Al Hul, which is the largest reverse osmosis desalination plant in the country. The plant is able to supply or add up to 2.5 gigawatt of electricity to the grid and 590,000 meter cube of water on a daily basis that can supply up to 2.5 million homes in the area. Now, as the plant directly forms part of two key utilities, which are water and electricity, therefore, it is essential to address the cybersecurity of the plant because any unanticipated operational disruption due to adversarial intrusion will directly affect the general public.
So to begin our research, we modeled various cyber attacks. So why do we do that? Why is it necessary to model cyber attacks? Well, the simple answer is it provides means to analyze the effect of cyber attacks through computer simulation. And therefore, it saves the overall time, effort, and the cost required for such a study. We deem attack modeling as the first step for designing attack detection, isolation, survivability, mitigation, and recovery techniques. Now, it is important to note that in reality, an adversary would launch an attack by intruding in the communication network of the plant. But in our case, we model the various attacks to analyze the behavior, or analyze how those attacks affect the behavior of the plant. So just in order to begin the study of cybersecurity and cyber-physical systems, we assume that control system can be viewed as a number of, as a system that contains a number of feedback control loops, or rather it can be viewed as a network rich with sensors and actuators that are networked to controllers which interact with the sensors and the actuators to operate the plant as per the specification. And what we assume is that the attacker has managed to get through the traditional IT security safety net and has direct access to the control system resources, which includes obviously the sensors, the actuators, and the controllers. So based on that, we model attack either as sensor attacks or actuator attacks or controller attacks or sensor and actuator attacks. Here is a list of the attacks that we have modeled. I would like to particularly draw your attention to the ones that have been highlighted, which are commonly found in literature on cybersecurity study for cyber-physical systems, including or namely denial of service attack, replay attack, bias injection attack, false data injection attack, and so on. So what is the main takeaway from this section is that based on, or we limited our study to, or we had basically assumed that the ICS can be attacked by targeting sensors, actuators, and controllers, since they represent the worst case scenario that, or for various attacks. So modeling the dynamics of plant, why do we have to model the plant dynamic behavior? So before I go over that, I would like to briefly touch upon the fundamentals of distillation. Distillation is a well-known ancient technology which is used to separate liquid mixture containing components with different volatilities. Binary distillation is a particular category that stems from the number of output streams that are generated from the crude feedstock. So in case of binary distillation, the feed is separated into two product streams, which are namely distillate and bottoms product. The distillate is collected from the top of the column, which is called the rectifying section, and the bottoms product is collected from the bottom section of the plant, called the stripping section. A column, a distillation column, can be either operated to process various crude batches, which is known commonly as batch distillation, or it can process a fixed crude feed for its entire life of operation, which is called continuous distillation. So in our work, we limited our study to the case of a continuous binary distillation column.
So here's the flow sheet of the distillation column that we consider as part of the study. The only thing I would like you to take away from this slide are the number of sensors and actuators. So if you remember before when I talked about attack modeling, I said we have assumed that ICS can be attacked by targeting the sensors and actuators. Now, if you see this flow sheet, there are 5 sensors, 5 actuators. So in total, there are 10 points which any adversary or hacker can target to launch attacks on the industrial control system. That's the only thing I would like you to take away from this flow sheet. Now, coming to the original question, why do we need to simulate the dynamic behavior, or why need to model the dynamic behavior? The main reason we model the dynamic behavior is to simulate the plant using computer simulation. So in our case, we designed the plant using Aspen Plus, which is a well-known industrial software for designing chemical processes. And then we generated the dynamics using Aspen Plus Dynamics. And the simulator provided us a means to perform the study of the cybersecurity study for the distillation column without a need of a real physical crude oil distillation column. Now, the reverse osmosis plant, what we did is we had considered a case, or we had considered a 2-pass reverse osmosis plant for our study. And the plant had basically 3 processes, which are pre-treatment stage. That involves pumping raw feed water and storing it. Then there is the RO process that contains a double pass or a 2-pass RO unit for desalination, and then post-treatment stage, which stores the processed water and distributes it. So here is a block diagram of the RO plant. So if you see the 3 stages that I mentioned previously, which are marked in the flow sheet, again, the main takeaway is that there are 12 actuators and 22 sensor measurements. And as I said just moments ago, that we assume that the attacks can be launched through the sensor and actuator channels. So in total, there are 34 points of intrusion for an adversary. The plant simulator, we had basically acquired data for the RO plant, and we used that data to derive the dynamic model of the plant. What we did is we used various techniques or approaches that are available in dynamic systems theory to generate the dynamic model of the plant. And then we have simulated the dynamic model to create the simulator using MATLAB and Simulink. The main takeaway from this section is that what dynamic modeling does is it allows for computer simulation of physical process, which can be used to perform cybersecurity study without the necessity of a real plant. Hardware in the loop testbed. So now I've talked about attack on the plant simulator. How do we introduce the control system in the picture? So what we do is we create a virtual industrial control systems. So the actual industrial control system is implemented using actual hardware from Siemens. And then we include this control system in the simulation loop virtually by creating something that we call a hardware in the loop. So for both the systems, for the distillation column and the reverse osmosis water treatment plant, we had created virtual industrial control system testbed in order to make our study as practical as possible. So here is a picture of the ICS, or the virtual ICS, I should rather say. And this is a block diagram of the hardware in the loop testbed. So at the very bottom is the plant flow sheet. So this plant is simulated in the computer. And then we have the next layer, which is called the field layer, which contains the distributed I/O that interfaces with the sensors and actuators. And we implement, or we used the I/O modules from Siemens
And then on top of that, we have the control layer, which contains the PLCs from Siemens. And finally, we have another layer, or the topmost layer, which contains a historian, which logs the data in real time. And in addition to that, we have a server PLC, which allows for remote monitoring and control of the plant. There is two things I would like to add before I move on to the next slide. First, as I said, what evolution in computing has done is it has facilitated the architecture of multi-layer industrial control systems, which is exactly what you see here. So there are 3 levels. And these levels provide a direct interface between the field device and the remote operator, plant operator. And secondly, by using hardware in the loop, we are able to make our study closely resemble the practical industrial control system, since the control system hardware was implemented using Siemens's industrial automation hardware. So here is the test bed we have designed for the distillation column. There were again 3 layers in the test bed. So there is the field layer, which contains the I/O modules that interfaces with the sensors and actuators. And on top of that, there is the control layer containing the PLC, which interfaces with the very topmost layer that contains a historian logging the plant data in real time. And in addition to that, we have a cloud database where the plant data is stored, which can be accessed remotely through a cloud server. So the main takeaway from this section is that a virtual industrial control system testbed enhances the practicality of the study. So effects of cyber attacks. So I will briefly touch upon how cyber attacks affects by presenting a couple of cases that we have done for our study. So before I move on, again, here is the flow sheet. As I said previously, that there are 5 sensors and 5 actuators. So there are in total 10 entry points for an intruder. Okay, and if you see the green dashed square block, that comprises the reflux drum. So in this case, what we did is we targeted the liquid level sensor for this particular drum. So what we do is we inject the attack by sending false data, and what we do is we take the actual measurement, liquid level measurement, and we scale it down by a factor of 0.8. And what you can see, and this is what you see on the right side, on the right plot. So if you see, there is a sudden dip in the level because we are injecting false downscaled data. And what you see in effect happening is on the left side, the actual level in the tank increases. And in this case, it causes the tank to overflow because we have set the level or the height of the tank as 1 meter. So for the RO plant, we targeted the pressure pumps that feed the RO units. Now, it's important to note that the pressure of water or the feed water to the RO unit is extremely critical for its operation. So what we do is we target the pressure pumps that feeds the RO units. And what we do again is we descale or downscale the pressure by a factor of 0.8. And what you would see is, and that is shown on the plot on the right. And what happens in effect is that the actual pressure increases. Now, if the pressure keeps on increasing, it can cause the line to burst, and therefore, obviously, the plant operation will be disrupted. So the takeaway is cyber attacks can disrupt plant operation. Attack detection and mitigation. So we basically use 2 different approaches to design technologies for protecting the control system against adversarial attacks. The first approach that we call model-based approach is based on the plant dynamic model.
So this approach involves designing the detection and mitigation algorithms based on the plant behavior. The second approach that we use is what we define as data-driven approach, where we take the plant sensor and actuator data and use those data to design the attack detection and mitigation algorithms. So here are the approaches that we have used as part of our study. So the model-based approaches includes Leuenberger observer, Kalman filter, extended Kalman filter, unscented Kalman filter. Now, these are very common techniques or approaches that are found in control systems theory, which can be used to estimate the plant behavior or to predict the plant behavior. Now, if you predict the plant behavior, then it is possible to use the prediction to determine whether the plant in any instant of time is behaving normally or not. That can be used for intrusion detection. The data-driven approaches involve basically collecting or forming data set, and then we have implemented various algorithms like dual isolation forest, recurrent neural network, evolutionary neural network, support vector machine. These are common approaches in artificial intelligence that can be used also for detection, and that we have implemented for detection and mitigation of attacks. So publications, thus far, the overall research work of our group has led to 4 journal papers, 4 conference papers, and 1 book chapter. So this brings me to the end of my presentation. Thank you all for your time, and I welcome questions. Thank you, Mr. Sabbir, for your nice presentation. Anybody has any question, can ask Sabbir about cyber attack, nonlinear binary distillation column. Shobik bhai. Thank you very much for a nice presentation. I already sent you one text, loading it. I enjoyed it. I have a very preliminary question. You mentioned something about the attack on the Suez system. Yeah. The attacker was also tried and jailed. But one thing which strikes me, you mentioned that the attacker succeeded in doing the harm to the plant for inundating the sewage water in the locality, public works, in the wilderness, and also in the main locality, even in a hotel ground base. For 3 months, that is the point, strikes me. How the owner of that plant couldn't detect during this long 3 months that what is happening there and how to control the whole situation and how it began, how it went out of their hand, out of their control, while everybody was watching what harm it is being done. Could you please elaborate a little more how it happened? Yeah, This doesn't contain to your presentation what you right now said. I have another question for that one, but this is my general curiosity. If you can shed a light on it, please. Sure. Thank you for the question. So, see, I think this is why it is important. The question that you asked justifies why it is important to study the cybersecurity for industrial control systems. So what this guy was able to do is he was able to get through so every company, every organization has various safety infrastructure that is implemented by the IT, if you like, safety infrastructure
technically called a firewall that is implemented by the IT department. So he was able to reach through the IT safety nets, and he was able to directly gain access to the field devices. So unfortunately, the IT safety infrastructure was not able to detect the intrusion, and he was not launching attacks 24/7. So he would do it intermittently. And because the IT security nets couldn't detect it, and there was no additional security features implemented on the control system hardware, so they were not actually able to detect him, or he was able to actually keep on injecting or keep carrying attacks for the 3-month period that you had mentioned. Had there been additional security, if you like, algorithms or intrusion detection software implemented for the security of the industrial control system, then it would have been able to detect such an intrusion much quicker, preventing, obviously, the damage, the overall damage. I hope I answered your question. I have another question, but here is Mr. Honorary Malik is available with raised hands. Yes, so let us hear from him first. Sure. yes, I Then have. if you allow and time permits, then we can go for the next question with you. Please. Honorary Malik. Yeah, I am also working actually in industries long time, and so far I know industrial control system is controlled by some designated stations only. Other stations can monitor, like higher authority or above management high level. They can only observe or watch, and it is also connected through local intranet, not by global internet. So how it is attacking the local sensor or PLC, any control system, how it can attack, because it is not allowing also. The higher authority is also not allowing to control anything. Only designated stations, places, devices, they can control only. So how it can happen? Can you little elaborate? Yeah, thank you. It's an excellent question. So let me start by touching on the example on the attack on the Iran nuclear power plant. So in case of the attack on the nuclear power plant, what happened is they have managed to bribe somebody, all right, to inject this USB flash drive to a computer within the actual plant. And then they injected this worm in the network, which was then used to carry out the attack. So this is one way it can be done, okay? The other thing is, see, all the PCs these days are connected to both intranet and internet. Now, the adversaries do not directly or cannot directly access the control system resources. I absolutely agree with that. But what they will do is they will target these machines, machines to get access to the local or to the intranet or the local network within the organization, and then they basically fish for information to find out the vulnerabilities of the local network, which they then try and exploit to target the control systems by adversarial attacks. So what we are doing again is, if the IT security is good enough to prevent any intrusion, that's excellent. So what we are saying is, if
someone is able to do that, like in the case of the attack in the sewage treatment plant in Australia, then what we are proposing is an additional layer of safety net for protecting the control system, even in the event of adversarial attacks. So, because the control system links to the physical plant, so an attack on a control system is much more dangerous than, let's say, hacking somebody's email or somebody's social media account. Okay, anybody question, more question? Here is I am with one more request to get some knowledge. Sabbir, what you have described till now is okay. While there is probability of cyber attack, definitely while you design a control system, you definitely think about the firewall, that everything should be protected. I mean, analogically, I can put it in this way, that it's like a bulletproof vest. If somebody is attacking me with a gunshot or bullet shot, so while I have a bulletproof vest putting on me, and then I am safe. Cannot this be designed while designing a system? And why we cannot design a system foolproof? And why we take the probability of getting attacks from intruder or intrusion, while this costs so much money and time? Because in a system, in a production system, you lose your production line, you lose your money, so you are down basically. And to spend a much few amount in the initial stage to get a firewall which will be foolproof, is it possible? Please go ahead. See, firstly, let's say hypothetically, if we assume that the IT security infrastructure is intrudable, okay, then, like I said, there are oftentimes people can bribe the employees working within an organization to, let's say, connect to USB or respond to an email, or let's say just connect a laptop to the network, and then they can gain access to the control system. Secondly, it is not the question of whether we can implement the IT infrastructure in a way that will be unbreachable. It's also about human beings. If we actually do not fall victim of the various tactics that these adversaries use, it is in fact often said man or humans are the easiest targets or the victims in the earliest stage of most attacks. Mostly adversaries will target humans. They will target social media accounts, they will target the emails, they will target, I don't know, but they will use humans and try to invoke a undesired action from them in the first place, which will allow them to get access to the network. So also that is another way, despite the IT infrastructure being bulletproof, adversaries can still intrude the control system. I hope that answers your question. Okay, next time when we sit together, then we can have a lively discussion on it. Anybody else? Please go ahead. Thank you very much, Mr. Sabbir. Thank you. Ahmed তো কি মনে হয় কিছু বলতে চাচ্ছে? Ahmed তো কি?
Okay, you can speak up. Thank you, Sabbir, for a wonderful presentation. So I have a question about regarding the cost of the protections that are being used in the industry or anywhere in that regard for protecting us from these cyber attacks. So as far as I can understand, we have to continually update this our systems, our softwares and our hardwares to protect ourselves from these cyber attacks. So have you done any cost benefit analysis of continue or a life cycle analysis for, let's say, for continuously updating this process and updating the these protections and whether I know it's definitely more beneficial to have these systems in your plant rather than not have it and get attacked. So have you done any cost benefit analysis of this one? No. That's a very good point that you're making, Toki. So our objective, okay, is to propose approaches that can be implemented with very little cost. So all these algorithms or the approaches that we are proposing are software-based approaches that can be implemented at very little cost to the existing hardware platform in the industrial control system. We haven't particularly targeted any industry and designed the approaches for them. What we have done is we have considered several plans and we have shown how various approaches can be implemented for intrusion detection. So I hope that answers the question. 34. Make 37, 36. আব্দুল ভাই আপনি কোশ্চেন করতে পারেন, আপনার কোশ্চেনটা আপনি ইয়াতে দেখছি, আপনি কোশ্চেন করতে পারেন, আপনাকে আনমিউট করা হয়েছে। আমি আসলে সাউন্ড গুলা ক্লিয়ার ছিল না আমি যখন ডাটা ইউজ করতেছি, কারণ আমি এখন তো অফিসে বসে দেখতেছি আর কি। তো মানে আমি সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারতেছিলাম না, এই জন্য আর কি কোশ্চেনটা আমি লিখে পাঠাচ্ছিলাম যে এটা যদি সফট কপি আমরা পাইতাম তাহলে বোধহয় আমাদের জন্য একটু ভালো হতো, বুঝতে পারতাম ওটার জন্য। প্রেজেন্টেশনটা হ্যাঁ, প্রেজেন্টেশনটা আমি মানে ক্লিয়ার বোঝা যাচ্ছিল না আর কি এখান থেকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি শেয়ার করব, অসুবিধা নেই। হ্যাঁ, প্রেজেন্টেশনটা শেয়ার করা যাবে যেই চাইবে। আর আমাদের পাবলিকেশনস আছে, আমার নামেও আছে। সো IEEE অথবা স্প্রিঙ্গার অথবা IFAC এসব জার্নালে যদি গিয়ে আমার নাম দিয়ে সার্চ করে তাহলে আমাদের পাবলিকেশনস আছে যেগুলোর ভিতরে আরেকটু মানে ইন ডিটেইলসে মেনশন করা আছে। সো এটা অব্লিগেটরি না, যদি কেউ মানে রিফার করতে চায় they are more than welcome to. Although it's not free, I believe none are free, all require subscriptions. আচ্ছা, তৌকির কি আর কোনো কোশ্চেন আছে? তৌকির হাত এখনো দেখা যাচ্ছে, তোকে কোশ্চেন থাকলে করতে পারো। Actually, I don't জানি না আমার কোশ্চেনটা রিলেটেড টু সাব্বিরের কেস স্টাডিজ নাকি। I was wondering যে বাংলাদেশে যে 5 বছর আগে একটা সাইবার অ্যাটাক হয়েছিল বাংলাদেশ ব্যাংকে, সেটা কিভাবে প্রিভেন্টেবল ছিল বা আগে থেকে কি আমরা যদি আরো বেশি কেয়ারফুল থাকতাম তাহলে কি এটা প্রিভেন্টেবল ছিল, নাকি যারা সাইবার অ্যাটাক করে তারা আমাদের থেকে, যারা রিসার্চ করে তাদের থেকে অনেক বেশি এই ব্যাপারে অ্যাডভান্স যে কিভাবে নতুন ভাবে অ্যাটাক করতে পারে, যার কারণে ইজ ইট হার্ডার টু প্রেডিক্ট देयर নেক্সট মুভ? আসলে ওই Dad was taking banana, this was also taking banana. How निकल जाएगा? সাব্বির কোশ্চেন করো, অ্যানসার করো। আচ্ছা হ্যাঁ, তবে এটা কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট। আমরা আমাদের স্টাডিতে আমরা যেটা করতেছি, আমরা অ্যাকচুয়ালি সিকিউরিটি এনহান্স করতেছি না। আমরা কি বলতেছি যে ফিজিক্যাল প্লান্ট যেটা আছে সেটাকে কেমন সিকিউর করা যায় যদি তোমার সাইবার অ্যাটাক থাকে। সো তোমার কোয়েশ্চেনে কিন্তু
অনেক ভ্যালিড কোয়েশ্চেন ফ্রম দ্য কনটেক্সট অফ সাইবার সিকিউরিটি, বাট আমাদের রিসার্চটা আসলে ওইটা এনকম্পাস করে না। আমাদের রিসার্চটা এনকম্পাস করা হলো যে যখন একটা ফিজিক্যাল সিস্টেমকে তুমি সাইবার ডোমেনের সাথে ইন্টারফেস করো, সেটাকে তুমি সিকিউর করতে পারো। দ্যাটস বিকজ সাইবার ডোমেইন ফিজিক্যাল প্ল্যান যে কনসিকুয়েন্সেসটা সেটা হয়তো আরো বেশি হয়, বিকজ ন্যাচারালি এটা এনভায়রনমেন্টকে ক্ষতি করতে পারে, মানুষের জীবনের ঝুঁকি হতে পারে। সো এই জন্য আমরা এটা আসলে ফোকাস করতেছি। তোমার কোয়েশ্চেনটা অনেক ভ্যালিড ছিল, বাট ওটা আমাদের স্টাডির ফোকাস নেই। আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারি। সো সিস্টেমস থিওরি অ্যান্ড কন্ট্রোল সিস্টেমস, এটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মানে ভিতরে একটা অনেক ইম্পর্টেন্ট একটা ফিল্ড। সো ওই ফিল্ডেরই রিলেটেড আমাদের স্টাডিটা। আইটি সিকিউরিটি অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আসে না ডাইরেক্টলি। সো ওই জন্য ওটা আমাদের ফোকাস ছিল না। আমি তোমার কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছি তো? Yeah, thank you, Sabbir. থ্যাংক ইউ। তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সাব্বির, অনেক ভালো প্রেজেন্টেশন দেওয়ার জন্য। সবাই খুব হ্যাপি, অনেক প্রশ্ন করছে। ঠিক আছে, তাহলে আমি সাইফুল সাহেবকে বলবো যে আমার কাছে অনেকে বলছিল যে তারা সার্টিফিকেট চায়। এই যে প্রেজেন্টেশনটা হইলো এটার উপর একটা সার্টিফিকেট অনেকেই চাচ্ছে। তা আপনি ইমেল অ্যাড্রেসটা আপনার দিয়ে দিয়েন, তাহলে তারা আপনাকে ইমেল করলে মনে হয় যে পাবে। আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি লাস্ট যে প্রেজেন্টেশন ওখানেও আমি মানে দিয়ে দিয়েছিলাম, বাট নো ওয়ান কন্ট্যাক্টেড। তো যাই হোক, ওনারা যে সার্টিফিকেট চাইলে ওনাদের ফুল নেমটা দিতে হবে একদম প্রপারলি। যারাই এখানে অ্যাটেন্ড করছে ওনারা আমাকে ইমেল করলে পুরো নামটা, যেভাবে সার্টিফিকেটের নামটা হবে ওটা যদি দিয়ে দেয়, তাহলে মানে আমরা ওইভাবে সার্টিফিকেটটা তৈরি করে ওনাদেরকে ইমেল করে দিতে পারবো, অথবা হার্ড কপি পরে পৌঁছায় দিতে পারবো। ওকে, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি সাইডে চেটে লিখে দিলে তারা মনে হয় পাওয়া যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি। লাস্টলি আমি একটু সাব্বিরের সঙ্গে আরেকটা পয়েন্ট রেজ করি। সাব্বির শুনতে পাচ্ছেন? জি জি জি। আপনার স্পেশালিটি থেকে, আপনার এক্সপার্টিস থেকে যে ইস্যুটা তোকি রেজ করলো আমাদের বাংলাদেশ ব্যাংকে অ্যাটাক হওয়া, আপনার এক্সপার্টিস থেকে আপনি এটা একটা ব্যাখ্যা করুন তো, এটা কিভাবে সম্ভব হয়েছে এবং হাউ ইট কুড বি ওকে এভয়েডেড। এই প্রিভেন্টেড বললাম না, কিভাবে এটাকে রদ করা যেতে পারতো, আপনার এক্সপার্টিস থেকে বলবেন, জাস্ট একটু জানতে চাই। আই থিঙ্ক ব্যাংকের নিজেদের একটা আইটি ইনফ্রাস্ট্রাকচার থাকে, যেটা তাদের নিজেদের ডেটাবেস থাকে, তাদের নিজেদের সার্ভার থাকে, তাদের নিজেদের লোকাল নেটওয়ার্ক থাকে। সো যদি এটা বোঝা যায় যে কেমনে বা কিভাবে তারা ওই ব্রিচ করছে ওই নেটওয়ার্কটাকে, তাহলে হয়তো অ্যাকর্ডিংলি আমি তো দেখতে হবে তার আগে যে বাংলাদেশের যে ব্যাংক, সেটার যে আইটি ডিপার্টমেন্ট আছে, সেটা কি তারা নিজেরা ম্যানেজ করে নাকি তারা হয়তো আউটসোর্স করে। কারণ অনেক কোম্পানি আছে তারা কিন্তু নিজেদের আইটি নেটওয়ার্কটা লোকালি ম্যানেজ করে না, তারা আউটসোর্স করে দেয়। তো ওটা হলেও হয়তো মানে আরেকটু ভালনারেবল হয়ে যায়, বিকজ এটা হয়তো নিজেরা ম্যানেজ না করলে বাহিরে ম্যানেজ করলে হয়তো ওটা একটু মানে রিস্ক বেড়ে যায়। তারপরে আরেকটা জিনিস হয় যে অলদো রিস্ক কোনো ক্ষেত্রে বাড়তে পারে, কোনো ক্ষেত্রে নাও বাড়তে পারে, কারণ অনেক সময় আইটি ফার্মসদেরকে দিয়ে ম্যানেজ করানো অনেক বেশি সিকিউর, বিকজ তাদের এক্সপার্টিস অনেক বেশি। অনেক সময় হতে পারে যদি আইটি ফার্মের এক্সপার্টিস তেমন না থাকে, হতে পারে ওটা একটু আরো ভালনারেবল করে ফেলে সিস্টেমকে। তারপরে যদি বোঝা যায় যে কেমনে তারা ব্রিচ করছে, অ্যাগেন যদি এরকম হতে পারে যে কোনো এমপ্লয়ি তাদেরকে সাহায্য করেছে এটার জন্য, তাহলে হয়তো আমাদের মানে মানে তাহলে হয়তো এটা ইনশিওর করতে হবে জানি মানে
সেন্সিটিভ যে ইনফরমেশন গুলো ওগুলা জানি মানে এমন লোকদের কাছে না যায় যেটা হয়তো কেউ টাকার বিনিময়ে এক্সচেঞ্জ করতে পারে, অথবা যদি এটা কোনো নেটওয়ার্ক বা আইটি সিস্টেমস এর উইকনেস এর কারণে হয়ে থাকে, তাহলে ওই উইকনেস গুলো আইডেন্টিফাই করে অ্যাকর্ডিংলি যেই ওদের সলিউশনস গুলো আছে যেটা বিভিন্ন আইটি কোম্পানি প্রোভাইড করে, ওগুলো হয়তো অ্যাড করতে হবে, হয়তো সিস্টেমটাকে আপ টু ডেট রাখতে হবে টেকনোলজিক্যালি, সো দ্যাট তাদের যে এই উইকনেস আছে সেটা জানি আর না থাকে। অনেক সিম্পলি বলতে গেলে আমাদের কিন্তু আজকাল উইন্ডোজ এর মেশিন গুলা এগুলোও কিন্তু রেগুলারলি আপডেট হয়। রেগুলারলি আপডেট খালি সফটওয়্যার হয় না, এদের সিকিউরিটি গুলোও কিন্তু আপডেট হতে থাকে। সো সবাই কিন্তু কন্টিনিউয়াসলি যারা অ্যাটাক করে তারাও কিন্তু তাদের হোমওয়ার্ক করতেছে, তারাও কিন্তু তাদের ট্যাকটিক গুলাকে আরো রিফাইন করতেছে। সো এই জন্য উচিত যে যারা মানে কোম্পানিরাও যেন তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারকে আপ টু ডেট রাখে ইন টার্মস অফ দ্য টেকনোলজি, জানি তাদের মানে এরকম অ্যাটাক জানি না করা যায়। এটা আমার ওপিনিয়ন। কামাল সাহেব মনে হয় কিছু বলতে চাচ্ছেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, এই সার্টিফিকেট কি অ্যাটেন্ডেন্সের হবে নাকি আমারটা প্রেজেন্টেশনের হবে? আমি সরি না সরি, আমি সাইফুল, হ্যাঁ এটা পরে পরে আমি করব, আপনাকে শেয়ার করব। না এখানে আমার ইসে জাস্ট বলার জন্য মানে শুধুমাত্র এটুকু যে তার বক্তৃতা খুব সুন্দর হয়েছে আর কি, প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে, এই জন্য থ্যাংক ইউ সাব্বিরের। জাস্ট একটু জিনিস আমার জানার জন্য, মানে লাস্টে যে আমি ওই যে দুইটা ইসে মিটিংও মানে ই করছিলাম আর কি, জাস্ট এই যে মিটিং আছে আপনার কি বলে ওটারে ওয়েবএক্স না, এটা হচ্ছে আপনার ওই যে মানে লাস্টে সাইফ ভাই আমরা মানে মিটিংটা ই করলাম আর কি, কোন ইসেতে আমরা লাস্টে ইয়াটাতে, হ্যাঁ লাস্ট জাস্ট নরমাল মিটিং না, জাস্ট আমরা ইয়েটা আর কি, আমরা যে মানে ডিসকাশন যেটা আর কি এই ইউনিভার্সিটিতে যেটা করছিলাম, না না যে জাস্ট না আমরা যে সরি জাস্ট যে দুদিন আগে আমরা যে ইয়ে করলাম আর কি, জাস্ট মিটিংটা করলাম আর কি। আচ্ছা হ্যাঁ বলেন কোশ্চেনটা কি ছিল? ইয়েটা ওই যে ওয়েবসাইট, হ্যাঁ সরি ওই যে ইয়েটা ওয়েবসাইট, এটার ওই যে সাব্বিরের সাথে কথা বললাম, যে সাব্বিরের লগে, হ্যাঁ হ্যাঁ সাবির সাথে কথা বললাম আর কি, সাবির সাথে। আচ্ছা যাক ওটা কোশ্চেনটা মানে বুঝি না কামাল ভাই, কোশ্চেনটা হ্যাঁ বুঝি ওটা না। না প্রশ্ন করতেছি আমি, জাস্ট মানে ওই মিটিং এ কথা বলার সময় আমার দুইবার শাটডাউন হয়ে গেল কম্পিউটারটা, আমি যতবার মানে দুইবার বা তিনবার শাটডাউন হয়ে গেল। এটাও কি এক ধরনের কি এটা মানে ভাইরাস অ্যাটাক কি না, এটা জাস্ট আমার জানার সাবিরের কাছে আর কি, এটা জাস্ট যদি তো এটা একই লাইনে না বা মানে হয়তো একই লাইনের, এটুকু জানার বিষয় আর কি আমার। অ্যাকচুয়ালি একটু না জেনে বলাটা ডিফিকাল্ট হতে পারে। উইন্ডোজ আপডেট ছিল, কিছু হয়তো কি স্কেজুয়াল রিস্টার্ট ছিল যেটা হয়তো আপনি পোস্টপোন করছিলেন, বাট এটা ম্যান্ডেটরি ছিল দেখে হয়তো রিস্টার্ট হয়ে গেছে। আসলে এটা মানে জাস্ট মিটিং এর ভিতরে দুইবার মানে কিছুক্ষণ পরপরই বন্ধ হলো আর কি, এটা আগে হয় না আর কি, মানে এটা আমার মানে ডাউট হচ্ছে মানে ইয়ে হচ্ছে কিনা যেটা কি আসলে আপনার ল্যাপটপ গরম হয়ে যাইতেছিল, অনেক সময় গরম ল্যাপটপ প্রোটেক্ট করার জন্য ওরা অটোমেটিক শাটডাউন হয়ে যায়। আসলে একটু আরেকটু ইনফরমেশন লাগবে ওটার ব্যাপারে, মানে বাট বেস্ট সলিউশন হলো আপনার কোম্পানিতে আপনার ল্যাপটপে যদি মানে কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার থাকে সেটা দিয়ে একটু স্ক্যান করে ওরা যদি কোনো এরকম কোনো ফ্ল্যাগ রেইজ করে এগুলা অ্যাড্রেস করলে ভালো হয়। আমি এটা অলওয়েজ রিকমেন্ডেড, ভালো অ্যান্টিভাইরাস সফটওয়্যার। আর যেটা যে ফ্রি যে সফটওয়্যার গুলো পাওয়া যায় ভাইরাস, এগুলো কি কোনো ভ্যালিডিটি আছে বা কার্যকর, মানে এটা কি কোনো কার্যকর আসলে অ্যাকচুয়ালি? আচ্ছা আমি একটু শেয়ার করি এর সাথে, যেহেতু অন্য লাইনে চলে আসছে, কারণ ওর যে সিকিউরিটির যে ও ইয়াটা করছে আজকে, that was very good and very nice and informative. However, ওটা ছিল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটিটা মোস্ট ফোকাস। হ্যাঁ সেটাই, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি এন্ড ইকুইপমেন্ট সিকিউরিটি, am I right if I'm not wrong? হ্যাঁ কন্ট্রোল সিস্টেম সিকিউরিটি, জি জি হ্যাঁ কন্ট্রোল সিস্টেম মোস্টলি। হ্যাঁ আর যেটা মানে বেসিক কামাল ভাই যেটা জিজ্ঞেস এটা হচ্ছে কম্পিউটার সিকিউরিটির ব্যাপারটা আসছে, আইটি সিকিউরিটি। আচ্ছা হ্যাঁ এই ক্ষেত্রে যে জিনিসটা বেশি দরকার, যে আমরা জেনারেলি আমি সবার জন্যই বলতেছি কথাটা, আমরা এমন সফটওয়্যার গুলা ডাউনলোড করব না বা ইনস্টল করব না যেটা ফ্রি হয়। এটা হচ্ছে মেইন। আমরা ইন্টারনেটে অনেক ধরনের সফটওয়্যার পাই, ফ্রি পাই, যেগুলা আমাদেরকে
মানে দিয়ে দিচ্ছে যে ইউ ক্যান ইউজ ইট, আবার এটা বেনিফিটও পাচ্ছি এটার দ্বারা। কিন্তু ওই ক্ষেত্রে অনেক কিছু থাকে যেগুলা মানে এগুলোর সাথে মেলওয়্যার অ্যাড করা থাকে। আমরা ইনস্টল করে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে, উই ডোন্ট নো দ্যাট হোয়াট উই হ্যাভ ইনস্টলড ইনক্লুডিং দিস সফটওয়্যার। তো এই জন্য ওই জিনিসগুলো আমরা ওইটাই ইউজ করবো যেটা ভেরি ওয়েল নোন। যেগুলো নোন না আননোন ওই ধরনের সফটওয়্যার গুলা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর ওইটা যদি অ্যাভয়েড করি, এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার কম্পিউটারটাকে সবসময় আপ টু ডেট রাখার চেষ্টা করব। বিশেষ করে উইন্ডোজটাকে মানে লাইসেন্স সফটওয়্যার থাকবে এবং আপ টু ডেট, একদম লেটেস্ট যে আপডেট গুলো আছে, যেটা সাব্বিরও ইয়ে করলো যে এটার সাথে শুধু আপডেট, উইন্ডোজ আপডেটের সাথে সিকিউরিটি আপডেটটাও থাকে ইনক্লুডেড। হ্যাঁ, যেমন আমরা এখন উইন্ডোজ এক্সপি বা এগুলো আমরা কেন ইনস্টল করি, কারণ মাইক্রোসফট ওগুলো সিকিউরিটি আপডেট বন্ধ করে দিছে, এই জন্য আমরা ওগুলো ইউজ করবো না আর করিও না। তো উইন্ডোজ 10 এর যে লেটেস্ট ভার্সন গুলো থাকে ওইগুলো আমরা আপডেট করব। তো এদিক থেকে আমরা সবাই প্রোটেক্টেড থাকবো আর কি। আর অ্যান্টিভাইরাস সফটওয়্যার যে কোনো সফটওয়্যারই ইউজ করতে পারি, ওইটাকেও লাইসেন্স রিনিউয়াল করে নিতে হয় এবং আপডেট রাখতে হয়। তখন আমাদের কম্পিউটার মানে 95% সেফ থাকে, তারপরেও 5% আমাদের কন্ট্রোলের বাইরে থাকে। তো এটাই আর কি বেসিক সিকিউরিটি। ভালো একটা আইডিয়া হলো আর কি। আচ্ছা, আমাদের মধ্যে শেষ করতে পারে, আমাদের মধ্যে শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ জি, ঢালি ভাই আপনি যদি ইয়ে করেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে আর তো কোনো কোশ্চেন নাই কারো, যেহেতু কোনো কোশ্চেন নাই, ঠিক আছে আমরা শেষ করতে পারি আজকের অনুষ্ঠান। সাব্বিরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমাদের এক্সপেকটেশনের চেয়ে অনেক বেশি ভালো প্রেজেন্টেশন হয়েছে। এবং যারা পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে অনেক কষ্ট করে, কারণ আজকে আমাদের বেশি সময় নিচ্ছি, কারণ স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যে প্রেজেন্টেশন সেই জায়গায় আমরা অনেক বেশি সময় নিয়ে ফেলছি, যার জন্য হচ্ছে যে এই জায়গায় সময় আমরা বেশি দিতে পারি নাই। এনি হাউ খুব ভালো প্রেজেন্টেশন হয়েছে, সবাইকে ধন্যবাদ, এবং পার্টিসিপেন্ট যারা কষ্ট করে আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।